হ্যালো স্টুডেন্ট, কেমন আছি আমরা সবাই? আমরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছি জুওলজির প্রথম চ্যাপ্টারের এমসিকিউ সিরিজ নিয়ে। তোমরা সবাই জানো যে বায়োলজিতে তোমরা সিকিউ স্পটগুলো সব টিচার তোমাদের দাগায় দেয়, বা তোমরা সারা জীবন কলেজে বা বিভিন্ন জায়গায় শুধু ঘয় পড়ে যাও। কিন্তু এমসিকিউ নিয়ে তোমাদের পরীক্ষার হলে একটা বড় ঝামেলা বেঁধে যায়, কারণ বায়োলজির লাইনে লাইনে এমসিকিউ। তুমি বুঝে পারো না যে এমসিকিউ তোমার কোনটা লাগবে কোনটা লাগবে না, আর তোমরা তো লাইন বাই লাইন পড়েও না। যার কারণে আমরা শুরু করছি এমসিকিউ সিরিজ, যেখানে তুমি এমসিকিউ, আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা পুরো টপিক ওয়াইজ সাজাইছি, যাতে তোমার একটা টপিক থেকে কি কি এমসিকিউ আসতে পারে তুমি জানতে পারো। আমরা এমসিকিউ নিয়ে মেইনলি কাজ করছি যাতে তুমি এমসিকিউটা ভালো করতে পারো। সিকিউ তো তুমি সবই জানো কি পড়বে না পড়বে, বাট এমসিকিউ কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, বা এমসিকিউ অনেক খারাপ হয়ে যায়। যার কারণে আমরা এমসিকিউ নিয়ে একটু আলাদা রকমের একটা প্রোগ্রাম শুরু করছি, যেখানে তোমাকে প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করিয়ে দিব। তোমরা জানো ইতিমধ্যে কিন্তু আমরা জুওলজির প্রথম চ্যাপ্টারের প্রথম দিককার একটা ক্লাস নিয়ে ফেলছি। গত ক্লাসে আমরা প্রায় 40 পর্যন্ত এমসিকিউ সলভ করছিলাম। আজকে আমরা পরবর্তী জিনিসগুলা সলভ করব। আমাদের এই ক্লাসগুলা, তুমি এমসিকিউগুলো পারার জন্য অবশ্যই তোমার প্রথম চ্যাপ্টার সম্পর্কে ন্যূনতম কিছু আইডিয়া তোমার থাকা লাগবে, কিছুটা তোমার পড়া থাকতে হবে। তোমরা জানো যে জুওলজির প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার আমি কিন্তু পড়িয়েছি, তোমাদের অনলাইনেই পড়িয়েছি। সো তোমাদের জুওলজির প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারে যার সমস্যা আছে আমাকে নক দিও, আমি একটা প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাসগুলো তোমাকে সাজেস্ট করব। এখন আসি, যারা প্রথম চ্যাপ্টার পড়ে ফেলছি তারা কিন্তু এই ক্লাসটা তাদের জন্য অনেক বেশি উপকার হবে, কারণ এমসিকিউগুলো তুমি যদি আলাদা করে সলভ করো বোরিং ধরে যাবে, এত এমসিকিউ তোমার কাছে মুখস্থ লাগবে। কিন্তু আমি তোমাদের এক একটা বেসিক সহ সলভ করিয়ে দিব। সো তোমরা দ্রুত সবাই জয়েন হয়ে যাও আজকের ক্লাসে। আজকে আমরা জুওলজির প্রথম চ্যাপ্টারের এই জিনিসগুলো সলভ করব। সবাই একটু বন্ধুদের কলেজের গ্রুপে শেয়ার করে দাও, কারণ ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত করে দিছি। তাইলে কেন সবাই দেখবে না? তুমি ক্লাসটা করতেছো, তোমার তো ফি দেওয়া লাগতেছে না, তাহলে তুমি সবাইরে করার জন্য একটা সুযোগ করে দাও, তাদের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা তোমার হাতেই আছে। বন্ধুদের কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, যাতে সবাই ক্লাসে জয়েন হইতে পারে, কারণ ফ্রি ক্লাস নিতেছি। এই ক্লাসে যদি তোমাদের কাছ থেকে একটা ফিডব্যাক আসে, ক্লাসটা নিতে, লং টাইম নিতে অনেক বেশি শক্তি পাওয়া যায়, একটা ঠিক আছে, এনার্জি পাওয়া যায়। সো সবাই একটু দ্রুত গ্রুপগুলোতে শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডরাও দ্রুত জয়েন হইতে পারে এবং সবারই তাইলে উপকার হবে, ঠিক আছে? সো সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আশা করি সব কিছুই ক্লিয়ার আছে, কোনো সমস্যা থাকার কথা না। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকে জয়েন হয়ে গিয়েছো, প্রায় 55 থেকে 60 জন মতো তোমরা জয়েন হয়ে গিয়েছো। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাই ফেলো। অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা জানিয়ে ফেলো। আমরা শুরু করব আমার। ঠিক আছে, তোমরা 40 পর্যন্ত এমসিকিউ কিন্তু সলভ করছিলা। আজকে আমরা পরবর্তী জিনিসগুলো টুকটুক করে সলভ করতে থাকবো। সো আর কথা না বলে আমরা একটু শুরু করি পরবর্তী জিনিসগুলো, নাহলে আমাদের পরবর্তীতে লেট হয়ে যায়। তো চলো শুরু করি। ওকে, 41 নম্বর প্রশ্ন, যে প্রাণীর আন্তর্জাতিক সংস্থার নাম কি? বলো। তোমাদের প্রথম চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম এটা, এবং তোমরা এটা পারার কথা, ক্লাস 9-10 বই তো তোমরা পড়ে এসেছো। 41 आंसर জানাও। 41 এর 41 এর आंसर জানাও। আমি তোমাদের ওকে, 41 এর आंसर বলে ফেলো যে প্রাণীর আন্তর্জাতিক সংস্থার নাম কি?
ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়ে ফেলছো। প্রতীক সঠিক অ্যান্সার দিছো, প্রদীপ, জান্নাতুল, মেঘনা সঠিক অ্যান্সার দিছো। কনক, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ঠিক আছে, অডিও তো ক্লিয়ার আসার কথা। এখন ক্লিয়ার আছে কিনা দেখো তো। হ্যাপি সঠিক অ্যান্সার দিয়েছো, জান্নাতুল, স্বর্ণালী সঠিক অ্যান্সার দিয়েছো। বাকিরা সঠিক অ্যান্সার বলো যে আন্তর্জাতিক সংস্থার নাম কি? ওকে, দেখতে পাচ্ছি তোমরা সবাই এটা জানো, কারণ এটা কিন্তু 9-10-এর বইতেও ছিল, তাই না? সো চলো আমরা সলভ করে ফেলি। শোনো, আমরা জানি যে আন্তর্জাতিক সংস্থার নাম কি? ICZN। কি নাম? ICZN। বাট তোমরা একটা জিনিস নিয়ে সমস্যায় পড়ো, ICZN এই সিতে কোড হবে নাকি কমিশন হবে? তুমি ICZN এর ফুল মিনিং দেখলে দেখবা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। আবার আরেক জায়গায় আছে ইন্টারন্যাশনাল কমিশন। এখন কথা হচ্ছে কোড আর একটা হচ্ছে কমিশন। সি দিয়ে তো দুটাই হইতে পারে না? সি দিয়ে দুইটাই হইতে পারে। এখন কথা হচ্ছে কখন আমি কোড, কখন আমি কমিশন, এটা বুঝতে হবে। কথা হচ্ছে যদি সংস্থার কথা আসে তাইলে তুমি কমিশন, ঠিক আছে? এরকম আসবে না এমনও, বাট আমি তোমার বলছি। দেখো, এস একটা অক্ষর, এখন এস দিয়ে তো কত কিছু হইতে পারে। এস দিয়ে মনে করো আমার নাম হইতে পারে, তো এস দিয়ে কি আর কারোর নাম হইতে পারে না? এস দিয়ে অন্য নাম হইতে পারে, এস দিয়ে অনেক কিছু হইতে পারে। দেখো, কথা হচ্ছে সি দিয়ে কোড হইতে পারে, কমিশনও হইতে পারে। জাস্ট এটা তো একটা শর্ট ফর্ম। তাহলে কথা হচ্ছে যখন তোমার যে কোন কোডে লেখা হয় বা এরকম কোডের কথা আসে তখন তাহলে কোড হবে, আর সংস্থার কথা আসলে তখন কমিশন হবে। তাহলে ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল কোড বা কমিশন অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। ওকে, চলো এবার পরবর্তী এমসিকিউতে যাই। এই যে বলতে না বলতে কেবল আমি তোমাকে শিখালাম, এইটাই চলে আসছে বোর্ড পরীক্ষায়। দেখছো, আমি কিন্তু এইভাবেই পড়াই যে তুমি একটা এমসিকিউ যদি সলভ করো আমার কাছে, পরবর্তী এমসিকিউ তোমার বই পড়া না থাকলে তুমি পারবা। বলো, যে ICZN এর ক্ষেত্রে কোনটা সঠিক? বোর্ড পরীক্ষার প্রশ্ন, বলো দেখি। 42 খুঁজে বের করো কোনটা সঠিক। আমি একটু খুঁজি তোমাদের সাথে। বলো যে কোনটা সঠিক। দিনাজপুর বোর্ডের প্রশ্ন। ইতিমধ্যে তোমরা অনেকে অ্যান্সার দেওয়া শুরু করছো। বানানের সমস্যা আছে ভিতরে, ঠিক আছে? সো তোমার বানান খুঁজে বের করতে হবে কোনটা সঠিক। বানান ব্যাপার এখানে মেইন হচ্ছে বানান। বানান সাথে এখানে আরও একটা ব্যাপার আছে, প্রিপজিশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে? বেশিরভাগ সবাই ভুল করতেছো। এখানে প্রিপজিশনের একটা ব্যাপার আছে, প্রিপজিশনও ভুল আছে, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ যে প্রিপজিশন এক জায়গায় কি আছে? অন, আর এক জায়গায় আছে অফ। হ্যাঁ, আর এক জায়গায় অন। সো কথা হচ্ছে আবার বানানেও ভুল আছে। সো খুঁজতে হবে কোনটা সঠিক। দেখি সঠিক খুঁজে বের করো। বলো দেখি। ওকে, অনেকেই তোমরা অ্যান্সার দিছো অনেক রকম। প্রথম ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অন। ইন্টারন্যাশনাল কোড অন হবে, অন। তাইলে অন যে জায়গা আছে এর মধ্যে একটা হবে, ঠিক আছে? তার মানে অফ যেইগুলো আছে এগুলো ভুল।
তাইলে এইটা কিন্তু একটা বোর্ড পরীক্ষা আসছে প্রশ্ন, তুমি যদি সলভ না করতা তুমি পরীক্ষার সময় যায় তোমার মাথা পাজেল খেয়ে যেত যে আসলে অ্যান্সার কোনটা হবে, সবগুলোই তো একই রকম দেখতে, তাই না? তাহলে কথা হচ্ছে যে অফ হবে না, অফ হবে না। আমি একটু আগেও কিন্তু অফ বলে ফেলছি, তাহলে কথা হচ্ছে অফ হবে না, অন হবে। তাহলে কথা হচ্ছে যে এই অন এর মধ্যে একটা হবে, তাহলে ক নাইলে গ, যে কোনো একটা, ক নাইলে গ। খ হবে না, কারণ খতে অফ আছে, অফ হবে না। এখানে প্রিপজিশন অফ। অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার কোনটা? ক, ঠিক আছে। ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নমেনক্লেচার, বানান সব দিক দিয়ে সব কিছু মিলাই ঠিক আছে হচ্ছে ক। গ দাগে সমস্যা কি এটি খুঁজে পাওয়া যাচ্ছে না, সমস্যা মনে হচ্ছে এটাও ঠিক, ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল। এখন কথা হচ্ছে যে এই যে বোর্ড পরীক্ষা এখানে ক তারা সঠিক অ্যান্সার নিছিল, এখানে হয়তো তারা এরকম কমিশন ব্যাপারটা, যেহেতু বইতে কমিশনের ব্যাপারটাই আছে ICZN-এ, সো এখানে তারা এই কমিশন, এই সংস্থা, এইটা হিসেবেই তারা নিছে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ক দাগে তারা ক অ্যান্সার দিছিল। সো মেইন শিখার যে ব্যাপার, মেইন এখান থেকে তোমার যে ব্যাপারটা শিখতে হবে, এখানে কিন্তু অন থাকবে, কি থাকবে? অন, ঠিক আছে, অফ কিন্তু না। তাহলে একটু খেয়াল রেখো। ওকে, চলো পরবর্তী। এখান থেকে এটা সলভ করে একটাই কারণ, অন। দেখছো সলভ করলে কত কিছু বের হয়। ত্রিপদী নামকরণের প্রবর্তক কে? দেখি, বোর্ড পরীক্ষায় 2 বার আসছে, বোর্ড পরীক্ষায় 2 বার আসছে, আর আমি ক্লাসে এটা কিন্তু শিখাইছি। ত্রিপদী নামকরণের প্রবর্তক কে বলো? ইতিমধ্যে দেখতে পাচ্ছি শাহিদা বেগম সঠিক অ্যান্সার দিছো, জান্নাতুল সঠিক অ্যান্সার, আর কে কে দেখি সঠিক অ্যান্সার দিছো। প্রতীক সঠিক অ্যান্সার দিছো, তারপর হচ্ছে নীলিমা, মুহিমা আক্তার, জান্নাতুল সঠিক অ্যান্সার। অনেকে তোমরা সঠিক অ্যান্সার দিতেছো। তোমরা সবাই দ্বিপদ নামকরণ বললেই লাভ দিয়ে ওঠো, ক্যারোলাস লিনিয়াস। ত্রিপদ নামকরণ বললে বেলুন ঠুস, বেলুন আর ফোটে না, হ্যাঁ, বেলুন আর এই যে ব্যাপার। তাহলে কথা হচ্ছে ত্রিপদ নামকরণের প্রবর্তকের নাম জানতে হবে। অ্যাডমিশনের সময় গিয়ে প্রথম ক্লাসে তোমারে বলবে এই দ্বিপদ নামকরণের প্রবর্তককে, সবাই হাত তুলবে, স্যার এই সেই, হ্যাঁ আমি, হ্যাঁ ক্যারোলাস লিনিয়াস পারি, সেই যেমনি ত্রিপদ নামকরণ এই শেষ, আর কেউ পারে না। ত্রিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে পাখি বিজ্ঞানী স্লিগেল, পাখি বিজ্ঞানী স্লিগেল। তাহলে জেনে রাখতে হবে এটা, যে ত্রিপদ নামকরণ কে দিছে? পাখি বিজ্ঞানী স্লিগেল। সুন্দর করে মনে রাখতে হবে এটা, ঠিক আছে, যেহেতু বোর্ড পরীক্ষায় 2 বার পড়ছে, এবং আমি কিন্তু এটা ক্লাসেও তোমাদের সুন্দর করে বলছি, ক্লাসেও এই কথা বলছি যে ত্রিপদ নামকরণের প্রবর্তকের নাম স্লিগেল, মনে রাখতে হবে এটা, ঠিক আছে। ওকে, চলো এবার পরবর্তী MCQতে যাই। দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম আমাদের পর্বের মধ্যে। চলো এবার পর্বের প্রথম প্রশ্ন, হিকম্যান প্রাণী জগতে কয়টা পর্বের উল্লেখ করছিল? হিকম্যানের পর্ব মোট কয়টা বলো তো? হিকম্যান কয়টা বলছে? দেখি কে কে পারো। দেখি বলো, হিকম্যান কয়টা পর্বের কথা উল্লেখ করছে? 44 সঠিক অ্যান্সার দিছো প্রথম নীলিমা। স্বর্ণালী বলতেছে স্লিগেল একটা আজব নাম, ওদের দেশে এইটাই হচ্ছে ভালো নাম। তোমার নাম যেরকম স্বর্ণালী, ওদের দেশে স্লিগেলই হচ্ছে ভালো নাম। তোমার নাম যদি ওরা শোনে যে স্বর্ণালী, ওরা বলবে এটা আবার কী নাম। তো যাই হোক, কথা হচ্ছে তোমরা জানো যে মোট পর্ব কিন্তু 33টা। কয়টা? 33টা। আর তার মধ্যে প্রধান পর্ব হচ্ছে 9টা। প্রধান পর্ব কয়টা? 9টা। আর বাকি সবগুলো হচ্ছে গৌণ পর্ব। তাহলে একটু সুন্দর করে সবাই আমরা একটু লিখে ফেলতে পারি, যে একটু লিখেই ফেলতে পারি এটা, তাহলে আমাদের বেসিকটা একটু ক্লিয়ার থাকবে। তাহলে মোট পর্ব কয়টা একটু লিখে ফেলো। মোট পর্ব কিন্তু 33টা। কয়টা? 33টা। একথা কে বলছে? বিজ্ঞানী হিকম্যান, ঠিক আছে। এর মধ্যে প্রধান পর্ব কয়টা? প্রধান পর্ব 9টা।
কয়টা? 9টা। যেই 9টা পর্ব নিয়ে আমরা পড়াশুনো করছি, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, এইভাবে পরপর 9টা। আর বাকি যেইগুলো আছে সেগুলো হচ্ছে গৌণ পর্ব। তাহলে বলো তো গৌণ পর্ব কয়টা? 33টা থেকে যদি 9টা বাদ দিই তাহলে গৌণ পর্ব কয়টা? বিয়োগ করে ফেলো একবারে দেখি। ম্যাথ পড়াই। 33 - 9, দেখি কে আগে পারো। 33 - 9, 33 - 9 কে পারো দেখি। যে আগে অ্যান্সার দিতে পারবা মনে করো সে হচ্ছে ম্যাথে ভালো, সেই বিস্কুট দৌড়ের মতো, ঠিক আছে? দৌড়ায় গিয়ে হইতেছে ম্যাথ সলভ করে আসতে হয়। হ্যাঁ, দেখি তোমরা ম্যাথে কেমন। বায়োলজিতে তো মোটামুটি ভালোই, ম্যাথে কীরকম? আচ্ছা, যাই হোক, তো কথা হচ্ছে যে মোট পর্ব তাইলে কয়টা? 33টা, বাট তার মধ্যে প্রধান পর্ব কয়টা? 9টা, বাকিগুলো হচ্ছে গৌণ পর্ব, ঠিক আছে? আচ্ছা, তো মাঝে মধ্যে অনেক সময় গৌণ পর্ব কয়টা এটা এমসিকিউতে দেখা যাচ্ছে কলেজের পরীক্ষায় আসবে না নর্মালি, এমনি দেখা যাচ্ছে যে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষায় দিতেই পারে, যে তুমি জানো কি না। সেক্ষেত্রে অবশ্যই একটু গৌণ পর্বের সংখ্যাটা আগে থেকে একটু খেয়াল রাখবা, নাহলে পরীক্ষার হলে যে দেখা যাচ্ছে মাথায় কাজ করতেছে না, ঠিক আছে? ওকে, তাহলে চলো এবার পরবর্তী এসে যাই। প্রাণী জগতের পর্বের মধ্যে কর্ডেট পর্ব কোনটি? খুঁজে বের করো, কর্ডেট পর্ব কোনটা? বলো কর্ডেট পর্ব কোনটা দেখি। বলো যে এইগুলোর মধ্যে কর্ডেট কোনটা? ইতিমধ্যে তোমরা সবাই সঠিক অ্যান্সার দেওয়া শুরু করছো। 45-এর যেরকম হচ্ছে জান্নাতুল সঠিক অ্যান্সার দিছো, বদরুল, তারপর হচ্ছে মাহবুবা সঠিক অ্যান্সার দিছো, বাকিরা মোটামুটি কয়েকজন ভুল অ্যান্সারও দিতেছো। আবদুল্লাহ সঠিক অ্যান্সার। তার নাও সঠিক অ্যান্সার। একটা সুন্দর জিনিস লিখে রাখো, একবারে শিখাই দিই, সুন্দর করে একটু লিখে রাখো। লেখা হচ্ছে যে পর্ব 1 থেকে 8 এরা সবাই নন কর্ডেট, এরা সবাই নন কর্ডেট। তাহলে কর্ডেট পর্ব হচ্ছে একটাই, কর্ডেট পর্ব কোনটা? একটাই, সেটা হচ্ছে পর্ব 9। কত? পর্ব 9। তোমরা জানো পর্ব 9-এর নাম কি? কর্ডাটা। তাহলে অ্যান্সার কী হবে? কর্ডাটা। আর 1 থেকে 8 সবগুলো হচ্ছে নন কর্ডেট। এটা হচ্ছে এই এমসিকিউর মেইন বেসিক, যে নন কর্ডেট কারা। পর্ব 1 থেকে 8 সবাই নন কর্ডেট, আর পর্ব 9 নম্বর হচ্ছে কর্ডেট। সে অ্যান্সার হবে কর্ডাটা, ঠিক আছে? চলো পরবর্তী এমসিকিউতে যাই। আসো, স্পঞ্জ বলা হয় কাদের? এর চেয়ে সহজ প্রশ্ন আর হয় না। উত্তর এখানে দিয়ে আছে, উত্তর এখানে দিয়ে আছে। সো বলো দেখি, বলেই ফেলো, এটা তো দেখতে দেখতে পারাই যাচ্ছে। সে অ্যান্সার হবে পরিফেরা। তোমরা জানো যে পরিফেরা, এদেরকে আমরা কী নামে ডাকি? সমুদ্রের স্পঞ্জ। কী নামে ডাকি? সমুদ্রের স্পঞ্জ, ঠিক আছে? চলো পরবর্তী এমসিকিউতে যাই। পরিফেরা পর্বের প্রাণীতে কোন কোষটি ফ্লাজেলা যুক্ত থাকে? তুমি জানো পরিফেরার এখানে একটাই কোষ আছে, একটা মাত্রই কোষ। সেটা কোন কোষ? খুঁজে বের করো। বরিশাল বোর্ডের প্রশ্ন। 47 নম্বর, বলো যে সাধারণ স্পঞ্জ নামে পরিচিত কোনটা? এটা তো আমরা বলছি, ফ্লাজেলাযুক্ত কোষ কোনটা থাকে? অনেকে সঠিক অ্যান্সার দিছো। চম্পা দেবনাথ সঠিক অ্যান্সার দিছো। তারপর হচ্ছে জান্নাতুল সঠিক অ্যান্সার। নিশাদ, জান্নাতুল ফেরদৌস সঠিক অ্যান্সার দিছো। ওকে, অর্ঘ তালুকদার সঠিক অ্যান্সার। মাহবুবা সঠিক অ্যান্সার, ঠিক আছে। তোমরা জানো যে পরিফেরা পর্বে একটা কোষ থাকে যার নাম হচ্ছে কোয়ানোসাইট। কী কোষ? কোয়ানোসাইট। পরিফেরার বৈশিষ্ট্যগুলো যখন তোমাদের পড়িয়েছি তোমরা জানো সেখানে কোয়ানোসাইট নামে একটা কোষ থাকে। সো তুমি মনে রাখতে পারো কোয়ানো বা কোয়ানা শব্দটা ছিদ্রর সাথে রিলেটেড। যেহেতু একটা স্পঞ্জের ভিতরে অনেকগুলো ছিদ্র ছিদ্র থাকে, তুমি এভাবে মনে রাখতেই পারো যে পরিফেরা পর্বে যেহেতু ছিদ্রালু প্রাণী তারা, তাদের
বডির যে কোষ সেই ছিদ্রের সাথে নাম রেখেই মনে রাখতে পারো কোয়ানো। কোয়ানো মানে ছিদ্র, কোয়ানো মানে কি ছিদ্র, আর সাইট মানে কি শিখাইছি সেল। তাহলে অ্যান্সার হবে কোয়ানো সাইট। ঠিক আছে, ওকে। বোর্ড পরীক্ষার প্রশ্ন ছিল, পড়ো। অস্টিয়া নামক ছিদ্র দেখা যায়, দিনাজপুর বোর্ডের প্রশ্ন। ধুমায় অ্যান্সার দিয়ে ফেলো, কারণ তোমরা যারা পড়ো নাই তারাও অ্যান্সারটা এখন পারবা। কারণ স্পঞ্জ নামে পরিচিত কারা? পরিফেরা। তাহলে ছিদ্র আছে কাদের? স্পঞ্জেই তো ছিদ্র থাকে। তাহলে বলে ফেলো, এত সহজ অ্যান্সার আর হয় না, দেখে দেখেই বলে ফেলো। মাসুমা আক্তার বুশরা ও কমেন্ট করছে যে স্যার আপনার মতো অনলাইনে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের স্যার থাকলে প্লিজ আমাকে একটু জানাবেন, বা লিঙ্ক থাকলে দিবেন। আচ্ছা, আসলে এক একজনের পড়ানোর স্টাইল এক এক রকম, এক একজনের ভালো লাগাটাও এক এক রকম আর কি। এক একটা স্টুডেন্ট এক একটা টিচারের কাছে পড়তে ভালোবাসে এবং ভালো লাগে। এক টিচার অনেক ভালো পড়ায় মানে যে তার কাছে সবাই বুঝবে এমন না। তো এক একজন টিচারের ফ্যান বেস বা এক একজন টিচারের কথা বলার ধরন এক একজনের কাছে ভালো লাগে, এইটাই স্বাভাবিক। তারপরেও আমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমাদের অনলাইনের কিছু টিচার অলরেডি রেডি আছে, আমাদের এই প্ল্যাটফর্মের সাথেই তারা অ্যাড হবে কিছুদিনের মধ্যেই। এবং সাস্টের যে ক্লাস নেবে খুবই মারাত্মক পড়ায় এবং সব মিলেই আমরা সামনে তোমাদের একটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা কম্প্যাক্ট একটা ব্যাপার তোমাদের সামনে দিব আমরা, ঠিক আছে। এবং অ্যাডমিশনের সময় আমরা পুরোপুরি ফুল সাপোর্টে আসি। এবং তোমরা জানো যে সামনে কিন্তু সাস্টের পরীক্ষা, যারা সেকেন্ড ইয়ারে পড়তেছো, সাস্ট আলাদা হয়ে গেছে এইবার, আমরা কিন্তু সাস্ট নিয়ে কাজ করতেছি। এবং আমাদের সর্বপ্রথম সাস্টের আমাদের নিজস্ব একটা বইও আছে, সাস্ট কিউ নামে। এবং এই সাস্ট কিউ বই বলা যায় যে সাস্টে চান্স পাওয়ার একমাত্র একদম মানে যারা সাস্টে চান্স পাইছে আগে, তারা সাস্ট কিউ এক নামে চিনে। এবং এই বইটা কিন্তু আমাদের এখান থেকে বের করা হয়েছিল। তো কথা হচ্ছে সাস্টে কিন্তু এবার বায়োলজি নাকি অ্যাড হবে, সো সেক্ষেত্রে তো ক্লাস নিবই। এবং সাস্ট কিউ বইয়ের সাথে সাথে আমাদের কোর্সও কিন্তু সামনে আসবে সাস্ট নিয়ে এবং অ্যাডমিশন নিয়ে, সো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো আমরা পরের প্রশ্ন চাই। 48 তো তুমি জানোই যে ছিদ্র থাকে পরিফেরায়, সবাই এটা পারো। আসো এবার বলছে কোন প্রাণীটা গঠনগতভাবে সরলতম, খুঁজে বার করো যে কোনটা সরলতম। সরলতম বলতে আমি তোমার একটু সহজে বুঝাই বলি। সরলতম বলতে বোঝাচ্ছে নিম্ন টাইপের বৈশিষ্ট্য কার, সবচেয়ে কুমা বৈশিষ্ট্য, সবচেয়ে নিম্ন বৈশিষ্ট্য কার, খুঁজে বের করো। তার মানে তোমার এখন খুঁজে বের করতে হবে, দেখি কে পারো, তারপরে আমি শিখাচ্ছি। সঠিক অ্যান্সার দিছো নীলিমা, গুড। ওকে, অনেকেই দেখি অ্যান্সার সঠিক দিতেছো। ইমা সঠিক অ্যান্সার, বুশরা সঠিক অ্যান্সার দিতেছো, অনেকেই সঠিক অ্যান্সার দিতেছো তোমরা। আমি এখন তোমাদের এইটা একটু সলভ করে দেব যে কিভাবে এইটা হলো। যারা বুঝতেছো না, তোমার প্রথম চ্যাপ্টার অনেক গ্যাপ আছে, যারা একদমই বুঝতেছো না কিছু, এরকম হয়তো কেউ নেই, বাট যদিও থেকে থাকো যে সবাই অ্যান্সার দিতেছে এত মজা করে, তুমি বুঝতেছো না কিছুই, তাইলে বলবো যে তুমি আমাকে নক দিও, আমি তোমাকে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের যে ক্লাসগুলো সেটা সাজেস্ট করব। ক্লাস করার পরে তোমার কাছে অনেক বেশি সহজ লাগবে, আর যদি পড়া থাকে তাহলে তো তুমি বুঝতেছই আশা করি। ওকে, একটা জিনিস সহজে শিখাই ফেলি। পর্ব 1 থেকে যত আমি 9-এর দিকে যাইতে থাকবো, পর্ব 1 থেকে যত আমি 9-এর দিকে যাইতে থাকবো, সংখ্যা বাড়তে থাকবে। 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4, 5, 6, 7, 8, 9। তার মানে 1 থেকে যত আমি 9-এর দিকে যাব, সংখ্যা বাড়ার সাথে সাথে এই প্রাণীগুলা আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্য অ্যাপিয়ার করবে। মানে পর্ব 1 তার থেকে পর্ব 2 বেশি উন্নত, তার থেকে পর্ব 3 আরও উন্নত, এবং এইভাবে করতে করতে পর্ব 9 সবচেয়ে বেশি উন্নত। তার মানে পর্ব 1 যারা, এরা সবচেয়ে বেশি কুমা, মানে সবচেয়ে বেশি নিম্ন, আর পর্ব 9 যারা, তারা উন্নত, সবচেয়ে বেশি হায়ার। তাহলে এখন আমার বলছে গঠনগতভাবে সরলতম কে, তাহলে আমার এখন খুঁজে বের করতে হবে যে এর মধ্যে সবচেয়ে পর্ব আগে আছে কার, বা পর্ব 1 কে আছে। আমি হাইটা বুঝতেই পারছি, সে নিডারিয়া পর্বের কাটা। তারপর পিলা গ্লোবোসা, শামুক ঝিনুক, বাদ টিনিয়া,
এসে কৃমি, সো বাদ। স্পঞ্জিলা পরিফেরা পর্ব, সো অ্যান্সার হবে পরিফেরা পর্বের স্পঞ্জিলা, কারণ ওই হচ্ছে সরলতম এবং নিম্ন বৈশিষ্ট্য সম্পন্ন। ঠিক আছে, ওকে, চলো এবার পরবর্তী প্রশ্নে যাই। দেখতে দেখতে আবার সেই একই প্রশ্ন, দেখছো একটা সলভ করাই রিপিট চলে আসে আর একটা। স্পঞ্জিলা প্রলিফারেন্স কোন পর্বের বলো, নামের সাথে মিল আছে, এইটা যদি না পারো বলো, কেবল পড়াইছি, দেখি কে পারো। সঠিক অ্যান্সার দাও। 50 সঠিক অ্যান্সার দিয়ে ফেলো, 50-এর সঠিক অ্যান্সার দিয়ে ফেলো। পঞ্চাশের সঠিক অ্যান্সার দিয়ে ফেলো, দেখি কে কে পারো। 50 অলরেডি 50 তোমরা অনেকেই পারতেছো। 50, তাহলে 50-এর অ্যান্সার হবে হচ্ছে স্পঞ্জিলা, মানে স্পঞ্জ। আমরা জানি স্পঞ্জ মানে কোন পর্ব, পরিফেরা। স্পঞ্জ মানে কি, পরিফেরা। শেষ, ওকে, বাকিরা অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন, বুঝতেছো? তাহলে যদি তুমি একটু বেসিক ক্লিয়ার করে পড়ো তাহলে কিন্তু কোনো জায়গায় আটকাবা না, ঠিক আছে? ঠিক আছে, ওকে, সবাই সঠিক অ্যান্সার দিছো এই পর্যন্ত যে পরিফেরা অ্যান্সার হবে, কারণ আমার এইসব প্রলিফারেন্স কি আছে দেখার কোনো দরকার নেই, আমি রেসপন্স পাইছি, চোখ বন্ধ করে পরিফেরা। ঠিক আছে, চলো এবার পরবর্তীতে বলছে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে কোথায়। আমি সংবহনতন্ত্র পড়ানোর সময় এটা খুব সুন্দর করে শিখাইছিলাম। একটা হচ্ছে পানি সংবহনতন্ত্র আর একটা হচ্ছে নালীতন্ত্র। একটা থাকে এক জায়গায় আর একটা থাকে আর এক জায়গায়, দুইটা একটু শিখাবো। আগে দেখি কারা পারো। নালীতন্ত্র থাকে কোথায়, দেখি কারা পারো। না, তারপর আমি এটা সুন্দর করে এক কথায় লিখে দেবো, তুমি বইতে সুন্দর করে টুকে ফেলবা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেহেদি সঠিক অ্যান্সার দিছো, গুড। আবদুল্লাহ সঠিক অ্যান্সার, স্বরূপ সঠিক অ্যান্সার, মাহবুবা সঠিক অ্যান্সার, মেহেদি সঠিক অ্যান্সার, জান্নাতুল সঠিক অ্যান্সার দিছো, ইমা সঠিক অ্যান্সার, তন্নি সঠিক অ্যান্সার দিছো, মাহাদি সঠিক অ্যান্সার, নীলিমা সঠিক অ্যান্সার দিছো, তানহা, গুড। বাকিরা বলো যে নালীতন্ত্র কই থাকে, নালীতন্ত্র কই থাকে দেখি। আমি যেটা দেখি যারা পারে শুধু তারাই অ্যান্সার দেয়, বাকিগুলো অ্যান্সার দেয় না। ঠিক আছে, ওরা শুধু ক্লাসে থাকে, যারা পারে শুধু ওরাই একটানা কমেন্ট করতেই থাকে, এমসিকিউ পারে, আর যারা পারে না ওরা বসে থাকে চুপচাপ। পড়ে আসতে হবে, আমি এখন এমসিকিউ সলভ করাচ্ছি, আমি কি বলছি যে পড়ে আসতে হবে, বেসিক পড়ে আসতে হবে। ঠিক আছে, আমি তোমার এখানে সলভ করাই দিই, কিন্তু আমার কথা বুঝতে গেলেও তোমার তো অ ক জানা থাকবে। আমি তোমার এখন আম বানান শিখাচ্ছি, তুমি আও চিনো না মও চিনো না, তাইলে হবে না। যারা আ আর ম চিনে তারা আম বানান ঠিকই বুঝতেছে এবং তারা ঠিকই মজা পাচ্ছে। ওকে, তাহলে আসো সুন্দর করে শিখাই দুইটা জিনিস, একটা হচ্ছে নালীতন্ত্র আর একটা হচ্ছে পানি সংবহন তন্ত্র। দুইটা, একটা হচ্ছে নালীতন্ত্র, একটা পানি সংবহন তন্ত্র। সুন্দর করে মনে রাখো, নালীতন্ত্র থাকে পরিফেরায়, নালীতন্ত্র থাকে কোন পর্ব, পরিফেরায়। পানি সংবহন তন্ত্র থাকে একাইনোডার্মাটায়। কোথায় থাকে, একাইনোডার্মাটা। তাইলে নালীতন্ত্র তো পরিফেরা আছে, পরিফেরার মধ্যে কি আছে খুঁজে বের করি। হাইড্রা তো নিডারিয়া বাদ, টিনিয়া তো কৃমি বাদ, ট্রাইচুরিস কৃমি বাদ, স্পঞ্জিলা। এই যে এ হচ্ছে পরিফেরা পর্বের। তাহলে নালীতন্ত্র আমরা কোথায় পাবো, স্পঞ্জিলায় পাবো। কোথায় পাবো, স্পঞ্জিলায়। ঠিক আছে, এইবার যদি বলে পানি সংবহন তন্ত্র কই পাবো, কোথায় পাবো, একাইনোডার্মাটায়। একাইনোডার্মাটা কারা, ওই যে সেই স্টার ফিশ। কোনটা, স্টার ফিশ। স্টার তো হয় নাই, অ্যামিবা হয়ে গেছে আর কি। ওকে, এবার আসো, কোন পর্বের প্রাণীকে বলা হয় সমুদ্রের ফুল, বলো। টপিক ওয়াইজ আগাচ্ছি, যাতে যাদের পড়া নেই তারাও যদি বইটা খুলে সামনে বসে, তুমি যদি মনে করো প্রথম চ্যাপ্টারে কিছুই বুঝো না, বইটা সামনে খুলে আমি যেই টপিক পড়াচ্ছি, এখন নিডারিয়া বের করছি, তুমি পর্ব 2 এর নিডারিয়া বের করো, বই দেখে দেখে অ্যান্সার দাও।
তাও তো তুমি বুঝে গেলা যে এই ব্যাপারটাই বই খুলে অ্যান্সার দাও দরকার হইলে, তাইলেও কিন্তু তোমার পড়াটা হচ্ছে। ঠিক আছে, আমি একদম টপিক ওয়াইজ সাজাইছি। বলো সমুদ্রের ফুল কোনটাকে বলা হয়? বলে ফেলো, সমুদ্রের ফুল কোনটাকে বলা হয়? ইতিমধ্যে তোমরা দেখি সবাই সঠিক অ্যান্সার দিছো। অ্যান্ড অ্যান্সার দেওয়ার মধ্যেও কিন্তু তুমি যে অ্যাক্টিভ পার্টিসিপেশন করতেছো, অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে কিন্তু তোমার পড়াটা হয়ে যাচ্ছে। একবার হলো যে কমেন্ট করতেছো, এতে কিন্তু পড়াটা তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বলো সমুদ্রের ফুল কোনটাকে বলা হয়? কোন পর্বকে বলা হয় সমুদ্রের ফুল? ঠিক আছে, ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো যে সমুদ্রের ফুল বলা হয় নিডারিয়াকে। কোন পর্বকে বলা হয়? নিডারিয়া। তাহলে সমুদ্রের ফুল নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল, এই তথ্যটা জানতে হবে। ঠিক আছে, কারণ নিডারিয়াগুলা এত সুন্দর সুন্দর, সমুদ্রের মধ্যে একদম ফুলের মতো। ঠিক আছে, এত সুন্দর লাগে নিডারিয়া। তুমি জাস্ট বইতে ছবিগুলো একটু দেখো যে খুব সুন্দর সুন্দর ফুলের মতো গঠন। সমুদ্রের মধ্যে নীল কালারের জলের মধ্যে খুব সুন্দর লাগতেছে দেখতে, লাল নীল কালারের, সবুজ কালারের বিভিন্ন ফুলের মতো গঠন। ঠিক আছে, চলো এবার পরবর্তী প্রশ্ন যাই। সিলেট বোর্ডের প্রশ্ন, কোন পর্বের প্রাণীকে বলা হয় রেইন ফরেস্ট? কোন পর্বের প্রাণীগুলোকে বলা হয় রেইন ফরেস্ট? বলে ফেলো। আমি কি বলছি, তোমার যদি পড়া থাকে নাও থাকে তুমি তাও পারবা, এত সহজ করে আমি এই স্লাইড বানাইছি, হজবরল করে বানাই নাই যে তুমি বুঝবা না। তোমার যদি নাও পড়া থাকে তুমি শুধু বইটা খুলে বাইর করো এবং তারপরে তুমি জাস্ট বসে পড়ো ক্লাসে, কিছু পড়া থাকা লাগবে না, তাও তুমি পারবা। আর যারা পড়া আছে তারা ভাবছে আরে তো খুব সহজ। ওকে, তাহলে অনেকেই তো একদম ধুমায় অ্যান্সার দিয়ে ফেলছে, সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় নিডারিয়াকে। কোনটাকে বলা হয়? নিডারিয়া। ওকে, ঠিক আছে, যারা অ্যান্সার পারার পরেও চুপচাপ বসে থাকো তারা শুধু সিনেমায় দেখে যাও। ওকে, চলো পরবর্তী দেখি, বাদ গেছে নাকি? না, আসো এবার এই প্রশ্ন, প্রবাল কোন পর্বভুক্ত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, প্রবাল এইটা কোন পর্বের আন্ডারে পড়ে? প্রবাল কোন তাহলে এটা তো অন্তত তুমি জানিয়ে রাখতে পারলা যে পরপর নিডারিয়াকে আমরা তিনটা নামে ডাকতেছি, সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট, এটাকে প্রবাল ও সমুদ্রের প্রবাল। তাহলে তিনটা জিনিস একবারে শিখে ফেললাম। ওকে, তাহলে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করলাম একটা, সেটা হচ্ছে প্রবাল কোনটাকে বলতেছি আমরা, সেটা হচ্ছে নিডারিয়া। কোনটা? নিডারিয়া। তাহলে তার তিনটা নাম আমরা শিখে ফেলছি। গুছায় যদি তুমি লিখতে চাও লিখে রাখতে পারো, কি কি? সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট, তারপর হচ্ছে প্রবাল, তিনটা শব্দ লিখে ফেলো। তাহলে তিনটা জায়গার এমসিকিউ কিন্তু ক্লিয়ার। এরাই বলে গুছায় গুছায় পড়া। ঠিক আছে, নিডারিয়ার তিনটা নাম একবারে তোমার জানা থাকলো সুবিধা। কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা? বলো, কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা? যশোর বোর্ডের প্রশ্ন, যশোর বোর্ডের প্রশ্ন, কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা? এইটা তো অ্যান্সার বলবাই, আমি এখন এখান থেকে আরেকটা এমসিকিউ নিজে নিজে বানায় দিব, দেখি কে কে পারো। আগে এটার অ্যান্সার দাও। এখন আমরা নিডারিয়ার মধ্যে আছি, তাই তুমি ধুমায় নিডারিয়া অ্যান্সার দিতেছো, এরকম পোলাপান তোমরা অনেকেই আসছো, আমি বুঝতেছি যে নিডারিয়া টপিক পড়াচ্ছে, তাহলে তো সবই এখন নিডারিয়া। ঠিক আছে, বাকিগুলো এখন ধরবো। ঠিক আছে, ওকে, তাও তুমি জানলে তো যে এটা হচ্ছে টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। এখন আমি বলবো যে কোনটা কোন সংগঠন মাত্রা তোমার বলতে হবে। তাহলে কলা সংগঠন মাত্রার প্রাণী কোনটা? নিডারিয়া, এটা তো বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে পরিফেরা কোন সংগঠন মাত্রার প্রাণী? এটা বলো, পরিফেরা কোন সংগঠন মাত্রার প্রাণী? যে পারবা বুঝবো যে সে আসলেই বুঝে। পরিফেরা কোন সংগঠন মাত্রার প্রাণী বলো, তাইলে হচ্ছে আসল পড়া হবে। এইটা তো আমরা নিডারিয়ার মধ্যে আছি, তুমি নিডারিয়া আনসার দিয়ে ফেলছো, ঠিক আছে, ওকে। এখন বলো পরিফেরা কোন সংগঠন মাত্রার প্রাণী? ডিরেক্ট লিখো। সবার আগে অ্যান্সার দিছে নীলিমা, তারপরে ইমা, গুড, অনেক সুন্দর অ্যান্সার দিছে। অঙ্কুর রয়, গুড, সঠিক অ্যান্সার দিছে। পরিফেরা জান্নাতুল, নাদিয়া, গুড, ওদের সুন্দর বেসিক আছে ওদের। ইতিমধ্যে তাহলে ওরা বলছে যে
পরিফেরা কোন সংগঠন মাত্রা? কোষীয় সংগঠন মাত্রা। ঠিক আছে, গুড। এখন আসি দেখি পরবর্তী অ্যান্সারগুলো কে পারে। সেটা হচ্ছে নেমাটোডা, এটা কোন সংগঠন মাত্রার প্রাণী? নেমাটোডা কোন সংগঠন মাত্রার প্রাণী? দেখি কে পারো। নেমাটোডা কোন সংগঠন মাত্রার প্রাণী? আমি এগুলো সুন্দর করে ক্লাসে সিকোয়েন্সে লিখে দিছি নিনজা টেকনিক সহকারে, তাই যারা ক্লাস করছো খুব সহজেই ধুমায় অ্যান্সার দিতে পারতেছো, ভাল লাগতেছে দেখে। বলো নেমাটোডা কোন সংগঠন মাত্রার প্রাণী? একটা এমসিকিউ থেকে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব যাতে তোমার ক্লিয়ার হয়ে যায়। যতই ঘুরায় দিক তুমি ঘুরবা না। নেমাটোডা বলো, নেমাটোডা বলো। সবার এক অ্যান্সার দিছে অঙ্কুর, গুড, খুব সুন্দর পারছো, ভাল লাগছে। তারপরে তন্নি, প্রদীপ সঠিক অ্যান্সার, নীলিমা সঠিক অ্যান্সার, মাহফুজা ইসলাম সঠিক অ্যান্সার, মাহবুবা সঠিক অ্যান্সার। ওকে, তোমাদের বেসিক খুব ভালো, তোমরা ভালোই বুঝতে পারতেছো ব্যাপারগুলা। তাহলে হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা। এখন যারা অ্যান্সার দিতে পারতেছে না বা হয়তো বুঝতে পারছে না, তারা আসলে সুন্দর করে পড়ে নাই, বুঝতে পারতেছে না ব্যাপারটা যে কেমনে অ্যান্সার আসতেছে। চলো একটু এক কথায় শিখাই ফেলি ব্যাপারগুলা। আমরা ছোটোবেলা থেকে জানি কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু মিলে অঙ্গ মিলে তন্ত্র। কথা হচ্ছে কিছু প্রাণী আছে যাদের বডিতে কোষগুলো মিলে আর টিস্যু গঠিত হয় না, কারণ তারা অনুন্নত। কিছু প্রাণী আছে যাদের বডিতে টিস্যু আছে কিন্তু টিস্যুগুলো মিলে অঙ্গ আর গঠিত হয় না। কিছু প্রাণী শুধু অঙ্গ দ্বারা গঠিত, তাদের বডিতে উন্নত সিস্টেম নাই। আবার কিছু প্রাণী আছে যাদের বডিতে অঙ্গগুলো মিলে তন্ত্র হয়, যেরকম আমাদের বডিতে হার্ট, এটা কিন্তু একটা অর্গান। এই অর্গানটা মিলে কি সংবহন তন্ত্র গঠন করছে? রক্ত সংবহন তন্ত্র। লাংস শ্বসনতন্ত্র, কিডনি রেচনতন্ত্র। তাহলে কথা হচ্ছে অনেকগুলো অর্গান মিলে যখন একই টাইপের কাজ করে সেটাকে আমরা বলি তন্ত্র। আমরা তো উন্নত প্রাণী, তাই আমাদের বডিতে তন্ত্র আছে। সবার বডিতে কি তন্ত্র আছে? তুমি এখন যদি একটা ঘাসফড়িংয়ের বডিতে যাই তুমি, বা আরও উন্নত যারা, ঘাসফড়িং না আরও উন্নত যারা, তাদের বডিতে যাই তুমি তন্ত্র খুঁজে লাভ নেই। সহজে শিখাই ফেলি কিভাবে হলো। কোষীয় সংগঠন মাত্রা, এর এক্সাম্পল মনে রাখবা পর্ব 1। এর এক্সাম্পল কি? পর্ব 1। টিস্যু সংগঠন মাত্রা পর্ব 2। অঙ্গতন্ত্র মাত্রা পর্ব 3। অঙ্গমাত্রা এরা তন্ত্র হচ্ছে পর্ব 4 থেকে 9। এই হচ্ছে টেকনিক। তাহলে আমার প্রশ্ন আসছিল কলা বা টিস্যু সংগঠন মাত্রা কী শিখাইছি? টিস্যু সংগঠন মাত্রা এক্সাম্পল কি? পর্ব 2। পর্ব 2 এর নাম কি? নিডারিয়া। তাহলে অ্যান্সার কী হবে? নিডারিয়া। এরপরে অনেকেই পরিফেরা সঠিক অ্যান্সার দিছে কোষীয়। কীভাবে? কারণ পরিফেরা তো 1 নম্বর পর্ব, 1 মানে কি? কোষ, তাহলে কোষীয়। নেমাটোডা সবাই অ্যান্সার দিল অঙ্গতন্ত্র। কীভাবে? নেমাটোডা হচ্ছে 4 নম্বর পর্ব। কয় নম্বর? 4 নম্বর। 4, এই যে 4 মানে কি? তন্ত্র। তাহলে এইবার যারা পরে শিখলা তোমরা বলো করডাটা কোন সংগঠন মাত্রা? শিখাই দিলাম, বেসিক শিখাই দিলাম, এরপরে না পাইলে পিটাবো ধরে। বল যে এই 4টা, এই যে টেকনিক সূত্র, ম্যাথের মতো সূত্র দিয়ে দিছি, এইবার এই করডাটা এইটা কোন সংগঠন মাত্রা? এই সূত্র থেকে বলো, সূত্র দিয়ে দিছি, এইবার বলো। বায়োলজিতেও তোদের জন্য সূত্র আবিষ্কার করে ফেললাম। গুড, তাহমিদ খুব সুন্দর করে কমেন্টে লিখে দিয়েছে। যারা অ্যান্সার দিছে নতুন মুখ কই, ক্লাস করছে 70 জন, অ্যান্সার দেয় মাত্র 10-20 জন। বাকি সবাই ওরা বেশিরভাগই অনেকেই অ্যান্সার দিতে পারতেছে না। তাহলে কথা হইতেছে যে ভালো করে শিখতে হবে। তাহলে করডাটা যেহেতু 9 নম্বর পর্ব, 9 নম্বর পর্ব মানে কি? অঙ্গ। 4 থেকে 9 কী শিখলাম? তন্ত্র। তাহলে এটা হচ্ছে অঙ্গতন্ত্র। এটা কি? অঙ্গতন্ত্র। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে একটা এমসিকিউ থেকে আমরা কিন্তু একটা টপিক শেষ করে ফেললাম। এটাই বলা হইতেছে আসল বেসিক সহকারে পড়া। এইবার তোমার যদি কোনো দিন জীবনে কোনো রকম সংগঠন মাত্রা নিয়ে প্রশ্ন আসে, তোমার তো আর কোনো দিন ভুল হবে না।
কিন্তু কিছু বলবেন কী করে, সলভ করতেছে, গাইড মুখস্থ করে ফেলে দিল, একটাই যে সংগঠন মাত্রা মুখস্থ করলাম কি নিডারিয়া, পরে আবার দেখা যাচ্ছে 20টে পরে একটা প্রশ্ন আছে কোষীয় সংগঠন মাত্রা কি পরিফেরা, মুখস্থ করে ফেললো, এরকম করে লাভ নেই। এই যে বেসিক শিখতে হবে, বেসিক শিখতে হবে, তাইলে তোমার এখান থেকে মিনিমাম 20-30টা প্রশ্ন যতই ঘুরাই পেঁচাই দিক তুমি পারবা। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্ন যাই, চলো। বলো, টিস্যু মাত্রার প্রথম বহুকোষী প্রাণী দেখা যায় কোন পর্বে? এই প্রশ্নের মধ্যে একটা প্যাচ দিছে, কিন্তু তোমার প্যাচের দিকে তাকানোর কোনো দরকার নেই, তোমার মেইন তাকাইতে হবে কী মাত্রা। প্যাচ আছে কিন্তু প্যাচের দিকে আমার কোনো দরকার নেই, আমার খেয়াল রাখতে হবে প্রশ্নে কোন মাত্রা। তাহলে মাত্রা যদি হয় আমি তো পারে ফেলবো। এবার বলো তাইলে টিস্যু মাত্রা, টিস্যু মাত্রা বলো, টিস্যু মাত্রা, বহুকোষী মসি এসব তাকানোর বেশি একটা দরকার নেই। ঠিক আছে, আমার খালি খেয়াল করতে হবে মাত্রা কোন। আবদুল্লাহ সঠিক অ্যান্সার দিছো, ইমা সঠিক অ্যান্সার, তারপর হচ্ছে ঐশী সঠিক অ্যান্সার দিছো, জান্নাতুল ফেরদৌস সঠিক অ্যান্সার দিছো, আশরাফ সঠিক অ্যান্সার, স্বপ্নীল সঠিক অ্যান্সার দিছো, গুড, ওকে। তাহলে কথা হচ্ছে আমরা একটু আগে শিখছি যে টিস্যু, টিস্যু মাত্রা 2, পর্ব কত 2, পর্ব 2 কেটা পরিফেরা নট 1 নম্বর পর্ব, প্ল্যাটিহেলমিনথেস 3 না, নেমাটোডা 4 না, তাহলে পর্ব 2 হচ্ছে নিডারিয়া, অ্যান্সার হবে নিডারিয়া। তোমার মেইন কাজ হচ্ছে 1 থেকে 9 পর্বগুলো সিকোয়েন্সে মনে রাখা, বিশেষ করে 1 থেকে 5 এই 5টা তোমার মনে রাখতে হবে। 1 পরিফেরা, 2 নিডারিয়া, 3 প্ল্যাটিহেলমিনথেস, 4 নেমাটোডা, 5 হচ্ছে এভাবে মনে রাখবা। তাহলে 1 থেকে 4 মেনলি মনে রাখতে হবে, কারণ এমসিকিউর জন্য। পরেরগুলো মনে না রাখলে এমসিকিউতে এত ঝামেলা হয় না, কারণ দেখছো 4 থেকে 9 সবাই কিন্তু একই গ্রুপের আন্ডারে পড়ে। সো তোমার 4 থেকে 9 তুমি বুঝে ফেলতেছো, কিন্তু তুমি 3 নম্বর পর্বের নাম জানো না, 3 নম্বর প্ল্যাটিহেলমিনথেস বলতেছে, 3 নম্বরে তুমি বলতেছো আর একটা, সমস্যা। 1 থেকে 4 এই 4টা অন্তত মনে রাখবা এমসিকিউর জন্য। চলো এবার পরবর্তী এমসিকিউতে যাই। ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের প্রশ্ন, অরীয় প্রতিসাম্য দেখা যায় কোথায়? এই প্রশ্নটা রিপিট হবে হাইড্রা টপিক থেকে। হাইড্রা টপিকে কিন্তু এই এমসিকিউটা ছিল। তাহলে দেখি হাইড্রার ক্লাস যারা যারা করছো তারা সবাই পারো কিনা, অরীয় প্রতিসাম্য কোথায় দেখা যায় বলো। চম্পা দেবনাথ এই অ্যান্সার দাও, সঠিক দাও দেখি। অরীয় প্রতিসাম্য দেখা যায় কোথায়? সঠিক অ্যান্সার তোমরা অনেকেই দিছো। প্রদীপ সঠিক অ্যান্সার দিছো, তাহমিদ, বদরুল, ইমা, জুবায়ের। আমার সামনে শুধু কয়েকটা নামই আসে, এই যাদের নাম পড়তেছি এদের নামই আসে, বাকি কমেন্ট একটাও আসে না। তারপর হচ্ছে জান্নাতুল, ও অনেক রেসপন্স করে। আবদুল্লাহ খুব ভালো রেসপন্স করতেছে। প্রদীপ সে বরাবরই। মেঘনা দেব, প্রিয়ালি, এই আইডিগুলাই সামনে আসে, বাকিরা দর্শক সিনেমার। ঠিক আছে, ওকে। কবিতা দাস সঠিক অ্যান্সার, সানোয়ার হোসেন সঠিক অ্যান্সার। তাহলে আসো এটা বেসিক শিখাই দিই, বেসিক শিখাই দিই। অরীয় প্রতিসাম্য এক্সাম্পল কি শিখাইছিলাম? পর্ব 2। অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি? পর্ব 2। ওকে, পর্ব 2 কে নিডারিয়া, তাহলে অ্যান্সার হবে নিডারিয়া। এসব আশেপাশে তাকায় লাভ আছে নাকি? পর্ব 2 হচ্ছে অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল। পর্ব 2 এর প্রাণী কী কী তোমাদের খুব সুন্দর করে বলে দিছিলাম, লিখেও দিছিলাম হাইডার ক্লাসে। প্রশ্নটার মধ্যে একটা সুন্দর ট্রিকি ব্যাপার আছে, সো দেখি কে পারো। মেসোগ্লিয়ার ভিতরে কোন ধরনের কোষ দ্বারা গঠিত? একস্তরী, দ্বিস্তরী, ফ্ল্যাজেলা যুক্ত? দেখি কে পারো। 58 প্রশ্ন কে পারো? 58 দেখি কে পারো। আটান্ন নাম্বার সহ বলো, নাম্বার সহ বলো। এই প্রশ্ন বেশিরভাগ সবাই ভুল করবে, এটাই স্বাভাবিক। সবাই যদি আর সব কিছু পারত তাহলে তো হইছিলই। এই অ্যান্সারটা বেশিরভাগ সবাই ভুল করবে, তাই সাবধানে অ্যান্সার দাও। দেখি কে পারো। এই অ্যান্সারটা সবাই ভুল করবে, সবাই ভুল করবে, সবাই ভুল করবে, তাই করতেছে।
ভুল অ্যান্সার, তাও আবার কনফিডেন্সের সহিত তোরা লিখতেছস। প্রদীপ, একে তো দিছিস অ্যান্সার ভুল, তারপরে হইতেছে আবার 58 ক। এই অ্যান্সার তোরা বেশিরভাগ সবাই ভুল করবি, বেশিরভাগ সবাই ভুল করবে, ঠিক আছে? যারা করবে মুখস্থ এতদিন করছে বা বুঝে নেয় বেশিরটা, বেশিরভাগ সবাই ভুল করবে। এখনও সবাই ভুল অ্যান্সার দিতেছে, এখনও সঠিক অ্যান্সার একজনও দেয় নাই, শুধু একজন সঠিক অ্যান্সার দিছে, সে হচ্ছে জান্নাতুল। জান্নাতুল সঠিক অ্যান্সার দিছে, মুইমা আক্তার ইমা সঠিক অ্যান্সার দিছে, নাদিয়া বেগম সঠিক অ্যান্সার। তোদের কয়দিন শিখাবো একটা কথা, বলদের বলদ শিখাইছি। মেসোগ্লিয়া নাকি ডার্ম শব্দ লেখা আছে? এর মধ্যে কি ডার্ম শব্দ লেখা আছে? দেখ, আছে? নেই। তাহলে ডার্ম মানে তো কোষীয় স্তর, ডার্ম মানে কি? কোষীয় স্তর শিখাইছিলাম, যেরকম একটোডার্ম, এন্ডোডার্ম, এগুলো কোষীয় স্তর। এই জন্যই তো এই যে একটোডার্মের এপিডার্মিসে 7 ধরনের কোষ ছিল, ওই যে এন্ডোডার্মে গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ ছিল। মেসোগ্লিয়া, গ্লিয়া মানে গ্লু, গ্লু মানে 18 টাইপের রস। মেসোগ্লিয়া একটা অকোষীয় স্তর। মেসোগ্লিয়া কি? অকোষীয় স্তর। তোদের বলদ বানানোর জন্য প্রশ্ন লিখে দিয়েছে কোন ধরনের কোষ দ্বারা গঠিত, তো কোনো কোষই নেই, আবার কোন ধরনের কোষ? তাহলে অ্যান্সার হবে অকোষীয়। মেসোগ্লিয়ায় কোনো কোষই নেই, মেসোগ্লিয়া একটা অকোষীয় স্তর, এর ভিতরে কোনো ডার্ম শব্দটা নেই। নাকি মেসো ডার্ম লেখা? না, মেসোগ্লিয়া লেখা, ডার্ম নেই, অকোষীয় স্তর। তার মানে এনে আবার কোষ থাকবে কেমন? যেখানে কোষই নেই, অকোষীয় স্তর, এনে আবার এসে কোষ খুঁজতেছিস, অ্যান্সার দিয়েছিস দ্বিস্তরী কোষ। একটা হবে না, একটা হবে না, এগুলা অকোষীয় স্তর, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে ভাইবে চিন্তে বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে। ওকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে অকোষীয়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ভ্রূণের লেয়ারটা কিন্তু হাইডার চ্যাপ্টারে পড়াই দিছি সুন্দর করে, একটোডাম এন্ডোডাম আঁকায় আঁকায় পড়াই দিছি। সো যারা এই একটোডাম এন্ডোডামের বেসিক বোঝো না, হাইডার ক্লাস করে নিও। আসলে পরবর্তী, হাইডা কোন কোষ নেমাটোসিস বহন করে? আরে হাইডা পড়ে আসছো তোমরা, এখন তো তোমরা ভালো পারবা, বলো হাইডা পড়ে আসছো, এখন তো ভালো পারবা। ওকে, দেখি কে কে অ্যান্সার পারো। হাইডার কোন কোষ নেমাটোসিস বহন করে? তুমি কিন্তু হাইডার ক্লাস পাইছো, হাইডা খুব সুন্দর করে সলভ করছো, সো এবার তুমি তো একদম রিল্যাক্সে পারবা এগুলা। সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, সবাই সঠিক অ্যান্সার। প্রতীক, মহিমা, জাহারাত, তাহমিদ সঠিক অ্যান্সার দিছো তুমিও, ঠিক আছে। আবদুল্লাহ সঠিক অ্যান্সার। কই বাকিরা কই? মাহবুবা সঠিক অ্যান্সার। জান্নাতুল ফেরদৌস সঠিক অ্যান্সার। একটা ব্যাপার আছে, কথা হচ্ছে যারা রেগুলার অ্যান্সার দিতে থাকে ওদের অ্যান্সারগুলো নর্মালি মনে হয় আগে আগে আসে, এটা হয়তো হইতে পারে। বা তোমরা অনেকে অ্যান্সার দাও না, চুপচাপ বসে থাকো, এই কারণে হয়তো পরে যখন যেই সময় একটা অ্যান্সার দিতেছো সেটা মনে হয় সামনে আসতে লেট হয়, এটাও হইতে পারে, ফেসবুকের একটা ব্যাপার স্যাপার। ওকে, আমার সামনে যেগুলো আসে আমি ওই কয়েক ধরনের যারা রেগুলার অ্যান্সার দিতেছে বারংবার তাদের নামগুলো বেশি বেশি আসতেছে। আরশি সঠিক অ্যান্সার, তাহমিদ সঠিক অ্যান্সার দিছো, নাদিয়া বেগম সঠিক অ্যান্সার, স্বর্ণালী সঠিক অ্যান্সার দিছো, প্রদীপও সঠিক অ্যান্সার। ওকে, তুমি জানো যে হাইডার বডিতে কিন্তু একটা নিডোসাইট থাকে, যার ভিতরে থাকে নেমাটোসিস্ট নামক একটা থলি। আমরা যদি একটু ছবিটা একটু খেয়াল করি, তোমাদের হাইডার ক্লাস তো আমি নিছি, তোমরা জানো এই যে হচ্ছে একটা গুল্লা, এই আবার সেই গুল্লা মানে নিডোসাইট, এর ভিতরে যে আরও একটা গুল্লা, এর ভিতরে আরও একটা গুল্লা, তার নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট হাইডা পড়ার সময় তোমরা এগুলো পাইছিলা। আর এই কোষটার নাম কি? নিডোসাইট। তোমরা কলেজে টলেজে যখন ক্লাস করছো বা বিভিন্ন ক্লাস করছো, সব কিছু গুলে মুলে পড়ার পরে তোমার খালি প্যাচ লেগে যায়, আচ্ছা নিডোসাইট কোনটা, নেমাটোসিস্ট কোনটা, নিডোসিল কোনটা? হ্যাঁ, নিডোসিল, নিডোসাইট, নেমাটোসিস্ট সবগুলা শব্দের মধ্যে তোমার মাথা প্যাচ লেগে যায়। হ্যাঁ, পাশাপাশি শব্দ সব। চলো তোমাদের একটু কনফিউশন দূর করে দিই, বুঝে বুঝে পড়লে এই সমস্যাটা হয় না, মুখস্থ করলে ভুলে যেতে হয়। কথা হচ্ছে সাইট, সাইট শব্দ যেখানে থাকবে, সাইট মানে সেল,
সাইট মানে কি? সেল মানে কোষ। তাহলে পুরো কোষটার নাম হচ্ছে নিডোসাইট। এই কোষটার ভিতরে যে একটা থলি দেখতে পাচ্ছ, এই থলিটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই সিস্ট মানে হচ্ছে থলি। সিস্ট মানে কি? থলি। এই যে হসপিটালে বিভিন্ন মহিলারা তাদের ওভারিয়ান সিস্ট নিয়ে আসে, ওভারিয়ান সিস্ট নিয়ে আসে মানে থলির মতো হয়ে গেছে ওভারিতে, ঠিক আছে? তাহলে সিস্ট মানে কি বোঝায়? থলি বোঝায়। তাহলে কথা হচ্ছে নেমাটোসিস্ট মানে নিডোসাইটের ভিতরে যে থলি, এই থলির নাম হচ্ছে নেমাটোসিস্ট। আর এই পুরো কোষটাকে বলা হয় নিডোসাইট। এইবার আর তোমার জীবনে কখনো ভুল হবে না যদি তুমি এই ক্লাসে এই ব্যাপারটা বুঝে থাকো আর কি। তাহলে মুখস্থ করার কিছু নেই। আর এখানে একটা সংবেদী অঙ্গ থাকে, হাইডাতে তোমরা পড়ছো, এই সংবেদী অঙ্গের নাম হচ্ছে নিডোসিল। নিডোসিল। সিল শব্দটা আসছে সিলিয়া থেকে। সিল শব্দটা কোন জায়গাতে আসছে? সিলিয়া। সিলিয়া মানে হচ্ছে বোঝায় সংবেদী অঙ্গ টাইপের। কোন টাইপের? সংবেদী অঙ্গ। যারা বুঝতে পারে বিভিন্ন কিছু আর কি। তাহলে সিলিয়া, এই সিলিয়া কিন্তু আমাদের শ্বাসনালীতেও আছে। তাহলে সিল শব্দ মানে সংবেদী বোঝাচ্ছে, সেন্সরি বোঝাচ্ছে। তাহলে আশা করি নেমাটোসিস্ট, নিডোসাইট আর নিডোসিল এই ব্যাপারগুলো তোমার আর কখনো প্যাচ লাগবে না। তুমি কোন জায়গায় কি পড়ছো আমি জানি না, কিন্তু এই তিনটা শব্দ আশা করি এরপর থেকে তোমার আর কোনো প্যাচ লাগার সম্ভাবনা নেই। চলো পরবর্তী প্রশ্নে যাই। বলছে নিডারিয়াদের দংশন অঙ্গাণু কোনটা? বলো। 60। খুব সুন্দর, মহিমা ইমা খুব সুন্দর করে লিখছে। সিস্ট মানে থলি, সাইট মানে কোষ। গুড। বলো অ্যান্সার বলো। নিডারিয়াদের দংশন অঙ্গাণু কোনটা? বলো নিডারিয়াদের দংশন অঙ্গাণু কোনটা? দেখেই বুঝতে পারতেছো যে অ্যান্সার হবে নেমাটোসিস্ট। কারণ নেমাটোসিস্ট একটু আগে আমরা দেখে আসলাম নিডারিয়াদের যে নিডোসাইট সেখানে থাকে। এখন তোমার প্রশ্ন, এখান থেকে আমি যাব। বলো ম্যান্টল নামক আবরণ কোন পর্বের প্রাণীতে থাকে? এক প্রশ্ন থেকে আবার যাব, ম্যান্টল কই থাকে? বলো ম্যান্টল কই থাকে? বলো ম্যান্টল নামক আবরণ কই থাকে? একটা থেকে আরেকটা যাব। বলো যে ম্যান্টল নামক আবরণ কই থাকে? বলো ম্যান্টল নামক আবরণ কই থাকে? গুড। মলাস্কা। মলাস্কা, ঠিক আছে। তাহলে সবাই তোমরা বুঝতেছো যে ম্যান্টল নামক আবরণ যে শামুক ঝিনুক মলাস্কা পর্ব, সেখানে আমরা ম্যান্টল নামক আবরণ পাই, ঠিক আছে? তাহলে ম্যান্টল আবরণ কোথায় পাই? থেকে মনে রাখতে পারো মলাস্কা। কোথায় পাবো? মলাস্কাতে পাবো। কোথায় পাবো? মলাস্কাতে। ওকে, গুড, সবাই পারো। পরবর্তী প্রশ্নে যাই। নিডারিয়া পর্বের বডির ভিতরে যে দেহ গহ্বর তার নাম কি? খুব সুন্দর করে আমি কিন্তু শিখাইছি, এটা হাইডা পড়ানোর সময় শিখাইছি, বেসিক। বলো, বলে ফেলো। নিডারিয়া পর্বের প্রাণীর দেহের প্রদীপ সবার আগে সঠিক অ্যান্সার দিছে, আবদুল্লাহ সঠিক অ্যান্সার দিছো, জান্নাতুল সঠিক অ্যান্সার, সৌমিত্র সঠিক অ্যান্সার, মাহবুবা সঠিক অ্যান্সার। সবাই বাকিরা কই? এই যে জান্নাতুল, ও অ্যান্সার দিছে বারংবারই, ওরই দেখাচ্ছে। প্রদীপ সে 2 বার দিছে, 3 বার দিছে, বাকিরা কেউ পারে না নাকি? জুবায়ের আসছে কমেন্ট, আরশি, অনন্যা, আশরাফ, স্বর্ণালী। ওকে,
কবিতা সবাই পারছে। সিলেন্ট্রন আমি তোমাদের খুব সুন্দর করে কিন্তু শিখাইছিলাম। দ্বিস্তরী প্রাণী যারা, তাদের বডির ভিতরে ফাঁকা গহ্বরকে বলা হয় সিলেন্ট্রন, এক কথায় শিখাইছি। ত্রিস্তরী প্রাণীর বডির ভিতরে যে ফাঁকা জায়গা তাকে বলা হয় সিলোম। দ্বিস্তরী নিডারিয়া কয় নম্বর পর্ব? 2 নম্বর পর্ব। দ্বিস্তরী, তার বডির ভিতরে ফাঁকা জায়গাকে কি বলে? সিলেন্টেরন। কি বলে? সিলেন্টেরন। আমি এখন এখান থেকে প্রশ্নে যাব, হিমোসিল হিমোসিল কই থাকে? হিমোসিল কোন পর্বে পাওয়া যায় বলো? হিমোসিল কোথায় পাওয়া যায়? হিমোসিল কই পাওয়া যায়, কোন কোন পর্বে? এই অ্যান্সার তো মোটামুটি সবাই পারছো। হিমোসিল কই পাওয়া যায় বলো? হিমোসিল কই পাওয়া যায়? দেখি সঠিক অ্যান্সার কে দিতে পারো। সঠিক অ্যান্সার দিছে হচ্ছে নীলিমা দাস ঐশী। প্রতীক সঠিক অ্যান্সার। ঝর্ণা দাস, ওর নাম বলা হচ্ছে না, ও খেপে গেছে পুরা। যাই হোক, কমেন্ট করো, অ্যান্সার দাও। যদি সবার আগে অ্যান্সার দাও তাহলে তো সামনে আসবেই। মুহিমা আক্তারিমা সঠিক অ্যান্সার। জান্নাতুল বলছে পোকামাকড়, খুব ভালো বলছে। হিমোসিল মলাস্কা পর্ব বাদে আর কোথায় পাওয়া যায়? মলাস্কা তো বলছি, ঠিক আছে, কারণ মলাস্কা কোন টাইপের রক্ত সংবহন? মুক্ত রক্ত সংবহন। আমরা জানি মুক্ত রক্ত সংবহনের যে ফাঁকা গহ্বর তার নাম থাকে হিমোসিল। হিম মানে রক্ত, সিল মানে ফাঁকা জায়গা। তাহলে কোথায় পাবো? মলাস্কাতে পাবো। কোথায় পাবো? মলাস্কা। আর কোথায় পাবো দেখি? হিমোসিল আর কোথায় পাবো? মলাস্কা বাদে আর কোথায় পাবো? গুড। মহিমা বলছে আর্থ্রোপোডা মানে পোকামাকড়। তাহলে হিমোসিল আর পাবো আর্থ্রোপোডাতে। কোথায় পাবো? আর্থ্রোপোডাতে পাবো। তাহলে যারা বুঝো নাই, কিছু আগামাথা পড়া নেই, তারা শিখে রাখো, মলাস্কা আর আর্থ্রোপোডা এই দুইটা পর্ব হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্রের প্রাণী। মুক্ত রক্ত সংবহন তন্ত্র মানে কি? অনেকেই বুঝো না। মুক্ত রক্ত সংবহন তন্ত্র মানে হচ্ছে এদের বডির রক্তগুলা হৃৎপিণ্ড রক্তনালীর মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে না, বডির বিভিন্ন ফাঁকা জায়গা দিয়ে ঘুরে বেড়াইতে পারে। কিন্তু আমাদের বডির রক্ত হৃৎপিণ্ড রক্তনালীর মধ্যে আবদ্ধ অবস্থায় আছে। আমাদের বডির ফাঁকা জায়গায় কোনো রক্ত নেই। বিশ্বাস কর ভাই, আমাদের বডির ফাঁকা জায়গায় কোনো রক্ত নেই। কিন্তু ঘাসফড়িংয়ের বডির ফাঁকা জায়গার মধ্যে রক্তগুলা ঘুরে বেড়াচ্ছে। ফাঁকা জায়গার মধ্যে দিয়ে যদি রক্ত ঘুরে বেড়ায় সেটাকে আমরা বলি মুক্ত রক্ত সংবহন, যেটা আমরা দুইটা পর্বে পাই। মুক্তর ম থেকে মনে রাখবা মলাস্কা, আর মনে রাখবা পোকামাকড়। পোকামাকড় মানে কি? আর্থ্রোপোডা। তাহলে এই দুইটা পর্ব হচ্ছে মুক্ত রক্ত সংবহন। মুক্ত রক্ত সংবহন তন্ত্রের পর্ব হচ্ছে দুইটা, যাদের বডিতে আমরা হিমোসিল পাচ্ছি। হিম মানে রক্ত, সিল মানে ফাঁকা জায়গা। রক্ত যখন ফাঁকা জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, এই টাইপের রক্ত সংবহনকে আমরা বলি মুক্ত রক্ত সংবহন। ঠিক আছে, ওকে, চলো এবার পরবর্তী প্রশ্নে যাই। বলছে নিডারিয়ানদের সিলেন্ট্রন কি কাজ করে? কাজ কোনটা বের করো। বলো সিলেন্ট্রনের কাজ কি? সঠিক অ্যান্সার অনেকে দিতেছো। জান্নাতুল সঠিক অ্যান্সার, বাকিরাও সঠিক অ্যান্সার দিয়ে ফেলো। সিলেন্ট্রনের কাজ এটা কিন্তু তোমার হাইডার পড়ানোর সময় পড়াইছি, তাই না? হাইডা পড়ানোর সময় কিন্তু পড়াইছি, সো এটা তোমরা পারো। সিলেন্ট্রনকে আমরা কি নামে ডাকি? পরিপাক সংবহন গহ্বর, বা সিলেন্ট্রনের আরেকটা ভালো নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে পরিপাক এবং সংবহন। তোমরা জানো এই হচ্ছে একটা হাইড্রা, তার বডির ভিতরে এই হচ্ছে তার ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গাটাকেই আমরা বলতেছি সিলেন্ট্রন। এখন
হাইড্রার বডিতে তার তো আর আমাদের মতো পাকস্থলী নেই, তার বডিতে আছে শুধুমাত্র একটা সিলেন্ট্রনই বলতে গেলে। তো তার এই সিলেন্ট্রনেই মেইনলি খাদ্যের বহিঃকোষীয় পরিপাকটা হচ্ছে। তার বডিতে তো আমাদের মতো রক্তও নেই, তাই তাদের বডিতে সংবহনের কাজটাও কে করতেছে? এই ফাঁকা গহ্বরটাই করতেছে। তাহলে এই ফাঁকা গহ্বরটা পরিপাকের কাজও করতেছে, আবার সংবহনের কাজও করতেছে। এই কারণে এই সিলেন্ট্রনকে আমরা কী নামে ডাকতেছি? পরিপাক সংবহন গহ্বর, বা ভালো নাম হচ্ছে গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রো শব্দটা রিলেটেড হচ্ছে পরিপাকের সাথে। আমাদের পরিপাকের সমস্যা হলে আমরা বলি না যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে? তাহলে মনে রাখবা, গ্যাস্ট্রো মানে পরিপাক, সংবহন মানে হচ্ছে ভাস্কুলার। ভাস্কুলার মানে কি বোঝায়? পরিবহন বা সংবহন। তাহলে পরিপাক সংবহন গহ্বরকে আমরা ভালো নামে ডাকি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর, ক্যাভিটি। পরবর্তী প্রশ্নে যাই। আউরেলিয়া এর স্থবির এবং অযৌন জননক্ষম দশার নাম কি? ক্লাস যারা করছো তারা আশা করি পারবা। দেখি, আগে বুঝতে হবে আউরেলিয়াটা কি। সঠিক অ্যান্সার দেখি, কে পারো? সোয়া তালুকদার ও পারছে। তারপর হচ্ছে সঠিক, মানে সঠিক অ্যান্সার না, অ্যান্সার দিছে আর কি। আমি এখনো দেখি নাই সঠিক অ্যান্সার কি, আমি একটু দেখি। ওকে, নাও এবার অ্যান্সার দাও। সৌমিত্র সঠিক অ্যান্সার দিছে, বাকিরা বেশিরভাগ সব ভুল দিতেছে অ্যান্সার। আবদুল্লাহ ভুল। সুমা সঠিক অ্যান্সার দিছে। নীলিমা সঠিক অ্যান্সার। ঝর্ণা অ্যান্সার ভুল। বদরুল সঠিক অ্যান্সার। নুসরাত জান্নাত ভুল। অসীমা সঠিক অ্যান্সার। মেঘনা দেব প্রিয়ালি সঠিক অ্যান্সার। মোনহা সঠিক অ্যান্সার। মুহিমা আক্তারিমা সঠিক অ্যান্সার। জান্নাতুল ফেরদৌস সঠিক অ্যান্সার। কথা হচ্ছে এইটা মনে রাখা, যারা নিনজা টেকনিক সহকারে মনে রাখছে ক্লাসে মজা করে, তারাই পারবে শুধু, ঠিক আছে? ওই ঠাডা মুখস্থ করলে মনে থাকবে না। তাহলে কথা হচ্ছে আউরেলিয়াটা ব্যাপারটা কি? প্রথম ব্যাপার হচ্ছে আউরেলিয়া, এটা হচ্ছে জেলিফিশের বৈজ্ঞানিক নাম। এটা কিসের বৈজ্ঞানিক নাম? জেলিফিশ। আউরেলিয়া আরিটা, এটা হচ্ছে জেলিফিশের বৈজ্ঞানিক নাম। এখন কথা হচ্ছে জেলিফিশ কোন পর্ব? পর্ব 2। আমি কিন্তু পর্ব 2 এর মাত্র 3টা প্রাণী পড়াইছি। কোরিলেট করতে পারলে তুমি বুঝে যাবা কি কি। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। তাহলে জেলিফিশ পর্ব 2। পর্ব 2তে আমরা দেখতে পাই যে তাদের 2টা দশা আছে। একটা হচ্ছে মেডুসা দশা, আর একটা হচ্ছে তাদের পলিপ দশা। পলিপ, মেডুসা। এখন কথা হচ্ছে কোন দশায় কি হয়? মনে রাখবা, মেডুসাতে মুক্ত, মুক্ত। তাহলে মেডুসা দশা মানে কি? মুক্ত অবস্থা। আর পলিপ দশা মানে হচ্ছে স্থবির অবস্থা। পলিপ মানে কি? স্থবির। আর মেডুসা হচ্ছে মুক্ত। এইবার তুমি বলো, কোনো একটা জিনিসটা তুমি মুক্ত অবস্থায় ছেড়ে দিছো, তাহলে সে মুক্ত অবস্থায় কি জনন করবে? যৌন জনন। এইভাবে মনে রাখবা, মুক্ত অবস্থায় যৌন জনন করতে পারবে। কোনো একটারে তুমি বাইন্দে ধরে রাখছো, কি যৌন জনন করতে পারবে? পারবে না। তাহলে মনে রাখবা, স্থবির যেটা সেটা হচ্ছে অযৌন জনন। কোনো একটা জিনিসকে বাইন্দে রেখে তুমি তারা বলতে পারো না যে তুমি যৌন জনন করো, পারবা? হবে না। তাহলে মনে রাখবা যে স্থবির অবস্থায় অযৌন জনন। তাহলে স্থবির কোনটা? পলিপ। আর মেডুসা মুক্ত, মুক্ত মানে হচ্ছে যৌন, ঠিক আছে? ওকে, তাহলে এইবার আসো, প্রশ্ন কি বলছে? স্থবির এবং অযৌন দশা, এই যে পলিপ, অ্যান্সার হবে পলিপ। যারা ক্লাসে এটা সুন্দর করে শিখছে তারা কিন্তু ঠিকই এখন ধুমায় অ্যান্সার দিছে, আমি যা দেখলাম। ওকে, মোটামুটি সবাই সঠিক অ্যান্সার দিছো। স্বর্ণালী সঠিক অ্যান্সার দিছো। মেঘনা সঠিক অ্যান্সার। লার্ভা, লার্ভা আমরা বিভিন্ন জায়গায় পাবো। লার্ভা হচ্ছে আমরা বিভিন্ন কৃমির লার্ভাগুলো পাবো। ট্রোকোফোর নামক লার্ভা পাবো। তারপর হচ্ছে অ্যানিলিডা, ওদের ক্ষেত্রে আমরা লার্ভা পাই। লার্ভা শুরু হইতেছে সামনে। তুমি যখন যত আগাইতে থাকবা সামনে থেকে কৃমি পড়বা, তারপরে হইতেছে
কেঁচো যোগ কৈশব পড়বা তখন তুমি লার্ভা পাবা আর কি। ইভেন আর্থ্রোপোডাদের ক্ষেত্রেও কিন্তু লার্ভা আছে, ঘাস ফড়িংয়ের লার্ভা টার্ভা থাকে। তো যাই হোক, কোরালস আর জেলিফিশ কোন পর্বের প্রাণী? বাহ, কেবল শিখালাম, রিপিট, তাও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, যশোর বোর্ডের প্রশ্ন। বলো, কেবল শিখাইছি। জেলিফিশ কোন পর্বের বলো? সবার আগে সঠিক অ্যান্সার দিচ্ছে জান্নাতুল, তারপরে প্রতীক সঠিক অ্যান্সার, মুহিমা সঠিক অ্যান্সার, মাহবুবা সঠিক অ্যান্সার, জাহারাত আল আমিরা সঠিক অ্যান্সার। গুড। সৌমিত্র সঠিক অ্যান্সার, সুমা সঠিক অ্যান্সার। গুড। মাসুমা আক্তার, বুশরা সঠিক অ্যান্সার, প্রদীপ সঠিক অ্যান্সার, সুমা সঠিক অ্যান্সার দিছো, স্বর্ণালী সঠিক অ্যান্সার দিছো। গুড, তোমরা সঠিক অ্যান্সার দিতেছ সবাই। নাদিয়া সঠিক অ্যান্সার দিছো, জান্নাতুল মাওয়া সঠিক অ্যান্সার। শাহিদা বেগম, তুমি অ্যান্সার না দিয়ে তোমার কমেন্ট শুধু এইটাই দেখতে পাইলাম যে কমেন্ট দেখি না, কিন্তু কমেন্ট তো আসে না সামনে। জান্নাতুল ফেরদৌস সঠিক অ্যান্সার দিছো, তাহমিদ সঠিক অ্যান্সার, মাসুম আক্তার, বুশরা সঠিক অ্যান্সার। ওকে, তো আসো এবার বেসিকটা ক্লিয়ার করে দিই। জেলিফিশ একটু আগে শিখাইছি কোন পর্ব? নিডারিয়া। বেসিক বহুত শেখানো হয়ে গেছে, আর বেসিক লাগতো না। এবার আসো প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীকে কি বলা হয়? দেখি দেখি কে পারো। প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীকে কি বলা হয়? পঁয়ষট্টি দেখে কে সঠিক অ্যান্সার দেয়? প্রতীক সঠিক অ্যান্সার দিছে সর্বপ্রথম, বাকিরা সঠিক অ্যান্সার দেয় নাই, এখন আসে না সামনে। মুহিমা আক্তার সঠিক অ্যান্সার। চম্পা দেবনাথ, তোমার কমেন্ট তো আমি ওই জায়গায় পাইলাম না, এই কমেন্টটা দেখতে পাইলাম যে অ্যান্সার তুমি দিতেছো, আমি দেখতে পাচ্ছি না। অ্যান্সার দিতে থাকো, আশা করি আসবে সামনে, আসেই তো। আবদুল্লাহ সঠিক অ্যান্সার দিছো, সোমা সঠিক অ্যান্সার, তাহমিদ ভুল, জান্নাতুল সুন্দর করে লিখছো, চ্যাপ্টা কিরমে, গুড। মহিমা আক্তার, ইমা সঠিক অ্যান্সার দিছো। ওকে, তাইলে আমরা বুঝতে পারলাম প্লাটিহেলমিনথিস এদেরকে আমরা বলি চ্যাপ্টা কিরমির পর্ব। এদেরকে আমরা কিসের পর্ব বলি? চ্যাপ্টা কিরমির পর্ব, চ্যাপ্টা কিরমি। ঠিক আছে, পট আছে, প্লাটি পট, তাই মনে রাখবা পট চ্যাপ্টা। তাহলে চ্যাপ্টা কিরমিকে আমরা কি বলি? ফ্ল্যাটর্ম। কি বলি? ফ্ল্যাটর্ম। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ফ্ল্যাটর্ম। এইবার বলো তাহলে তোমরা, রাউন্ড অর্ম বলা হয় কোন পর্বকে? রাউন্ড অর্ম বলা হয় কোন পর্বকে? সেই দিন গোল গোল কিন্তু শিখাইছি, মামিককে রুটি গোল গোল। তাইলে আজকে তুমি বলে ফেলো যে রাউন্ড অর্ম কোনটাকে বলা হয়। দেখি, গোল কিরমি কোনটা? গত ক্লাসে লিখে দিছিলাম। গোল কিরমির পর্ব কোনটা? বলে ফেলো। ফ্ল্যাট অর্ম যদি প্ল্যাটিহেলমিনথিস হয় তাহলে রাউন্ড অর্ম কোনটা? গুড, সবার আগে সঠিক অ্যান্সার যেটা দিছে মহিমা সঠিক অ্যান্সার, জান্নাতুল সঠিক অ্যান্সার, মাহবুবা সঠিক অ্যান্সার, অরবিন্দ তোমার অ্যান্সার একটাও আমি দেখি নাই, তুমি অ্যান্সার দাও না একটাও। ঠিক আছে, তুমি অ্যান্সার দিলে আমি দেখতে পাইতাম। মাহবুবা সঠিক অ্যান্সার দিছো, আবদুল্লাহ সঠিক অ্যান্সার, প্রতীক, স্বর্ণালী, নীলেশ, নেমাটোডা। গুড। যারা এই মিমসটাও দেখছো, এই মিমসটা মজার মিমসটা দেখছো, সেও কিন্তু এই অ্যান্সারটা পারবে। সেটা হচ্ছে কোনটা? নেমাটোডা। কোনটা? নেমাটোডা। তাহলে গোল কিরমির পর্ব কোনটা? নেমাটোডা। এই যে গোল, গোল কিরমির পর্ব কোনটা? গোল কিরমির পর্ব। ঠিক আছে, বানানের মধ্যেই আমি বলে দিতেছি যে আমি গোল, আমি গোল। ঠিক আছে, বানানের মধ্যেই বলে দিতেছে, নেমাটোডা বানানের মধ্যেই লেখা আছে যে আমি গোল কিরমি। কিন্তু তারপরেও পোলাপান মুখস্থ করাতে বেশি বিশ্বাসী, গাদার মধ্যে পড়তে পোলাপান বেশি পছন্দ করে। ঠিক আছে, ওকে, ঠিক আছে।
স্বনিষেক ঘটে কোনটায়, খুঁজে বের করতে হবে। এই প্রশ্নটা একটু টাফ আছে, বাট দেখি কে পারে। স্বনিষেক কোনটায় হয়, খুঁজে বের করো। দেখি কে পারে। দেখি কে পারে, বলো স্বনিষেক ঘটে কোনটায়। শুধু পারলে তো হবে না, বেসিকও জানতে হবে, নাইলে আর বুঝবা না। দেখি কে কে পারছে। স্বনিষেক ঘটে কোনটায়। আমি একটু অ্যান্সারটা দেখিনি আগে। স্বনিষেক, ওকে, খুঁজো এবার। ওকে, আমি অ্যান্সার পেয়ে গেছি, দেখে কে কে পারে। অ্যান্সারের মধ্যে নাদিয়া সঠিক অ্যান্সার দিছো, মাহবুবা জিগাইতেছে অ্যান্সার আমার কাছে। বাকি কারোর আমার কাছে মনে হচ্ছে না সঠিক অ্যান্সার দিছো। অরবিন্দ দেব সঠিক অ্যান্সার দিছো, প্রতীক সঠিক অ্যান্সার, মাহবুবা ওকে, স্বপ্নিল ভুল অ্যান্সার দিছে। ও হাইডা, অনেকে হাইডা বলতেছে, হাইডা স্বনিষেক ঘটে। বলদের হাইডার মধ্যে সুন্দর করে লেখা ছিল, হাইডাতে একই সাথে ডিম্বাশয় শুক্রাশয় ডেভেলপমেন্ট হয় না বলে হাইডাতে স্বনিষেক হয় না। কান খুলে শুনে রাখ, হাইডাতে স্বনিষেক হয় না, সেই কথা লেখা ছিল। তোরা এখন স্বনিষেক হয়, তোরা বলতেছিস হাইডা। বলদ, হাইডা এখন হবেই না। এখন আসি, আস্তে আস্তে বাদ দিতে হবে, আস্তে আস্তে বাদ দিতে হবে। প্রথম কথা হচ্ছে হাইডাতে হচ্ছে না, কারণ হাইডাতে স্বনিষেক হয় না। এখন আসি অ্যাসক্যারিস, অ্যাসক্যারিস লাম্ব্রিকয়েডস, এটা হচ্ছে গোলকিমনি। আর এটা হচ্ছে উসেরেরিয়া, উসেরেরিয়া ব্যানক্রপ্টি। এই উসেরেরিয়া ব্যানক্রপ্টি এই গোড্রোগের কৃমি যেটা, এইটাও কিন্তু নেমাটোডার। তাহলে কথা হচ্ছে অ্যাসক্যারিস আর উসেরেরিয়া এরা হচ্ছে নেমাটোডার। এরা কারা? নেমাটোডার। কিন্তু টিনিয়া, এই টিনিয়া সে প্লাটিয়েল মিন্থিস। কোন পর্বের? প্লাটিয়েল মিন্থিসের। কথা হচ্ছে প্লাটিয়েল মিন্থিস যারা, ওদের বডিতে স্বনিষেক হয়। খুব সুন্দর করে প্লাটিয়েল মিন্থিসের বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে এদের স্বনিষেক ঘটে। তাহলে কথা হচ্ছে যে প্লাটিয়েল মিন্থিসের স্বনিষেক ঘটে। এখন প্লাটিয়েল মিন্থিসের প্রাণী কোনটা? টিনিয়া। এই যে ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম কি? টিনিয়া সোলিয়াম, ফিতাকৃমি। তাহলে কথা হচ্ছে অ্যান্সার কোনটা হবে? টিনিয়া। তাহলে কথা হচ্ছে অ্যাসক্যারিসের উসেরেরিয়া কেন বাদ গেল? কারণ এরা নেমাটোডা, এদের ক্ষেত্রে স্বনিষেক ঘটে না, এদের ক্ষেত্রে স্বনিষেক ঘটে না। আর হাইডা তাতে তো ঘটেই না, আমরা জানি। তাহলে এই হচ্ছে ব্যাপার, যে বুঝতে হবে প্লাটিয়েল মিন্থিস পর্বের প্রাণী। দেখছো আমি তোমাদের ক্লাসে মাত্র 2-3টা করে প্রাণীর নাম শিখাইছি, সেইটি কিন্তু অপশানে আছে। তুমি অপর অপশানগুলোও কিন্তু চিনো। এই যে অ্যাসক্যারিস, আমি কিন্তু ক্লাসে অ্যাসক্যারিস লাম্ব্রিকয়েডস বলছি বহুবার, উসেরেরিয়া ব্যানক্রপ্টি বলছি, অপশানে কিন্তু এইগুলাই। অপশানও কিন্তু তারা তোমার অচেনা টপিক, অচেনা অপশান দেয় নাই। তাহলে ভালো করে পড়লে কিন্তু লাভ আছে, অপশানও তুমি চিনতে পারবা, বাদ দিতে পারবা সহজে। মনে করো তুমি টিনিয়া চিনো না, আচ্ছা বাদ, টিনিয়া মনে করো তুমি চিনো না, ধরলাম। হাইডা তো চিনো, উসেরেরিয়া ব্যানক্রপ্টি, অ্যাসক্যারিস, এইগুলো কিন্তু আমি নেমাটোডার মধ্যে পড়াইছি। তাহলে যখন তুমি বুঝলে এরা নেমাটোডা, এদের তো স্বনিষেক হয় না, তাহলে বাদ, হাইডাও বাদ। তাহলে অ্যান্সার হবে এটা। বাদ দেওয়া শিখতে হবে এমসিকিউতে। শুধু ওই তোমরা কি করো, পজিটিভ খুঁজো, হ্যাঁ এইটার অ্যান্সার কোন হবে, এই সাইডের মধ্যে এটা খোঁজা শুরু করো। কেন? তুমি তো এইটাও খুঁজে বাইর করতে পারো, কোনটা হবে না ওইটাকে বাদ দিই। তাহলে 4টার মধ্যে মনে করো 2টা হবেই না, দিলাম বাদ। এইবার এই 2টার মধ্যে কোনটা হবে না, বাদ দিই। তাহলে বাকিটা অ্যান্সার। সবসময় খালি খুঁজো কোনটা হবে, কোনটা হবে, এরকম না। মাঝে মধ্যে শিখতে হবে কোনটা হবে না, ওইটাকে বাদ দিই। তাহলে তোমার চাপ কমে গেল, হওয়ার পসিবিলিটি বেড়ে গেল। এমসিকিউ তো অনেক নিনজা টেকনিক আছে সহজে সলভ করার, ঠিক আছে। আসো এবার পরবর্তীতে শিক্ষা কোষ, নাম করা প্রশ্ন। কলেজের পরীক্ষা এটা তোমার এসে বসে আছে, লিখে রাখো। তোমার কলেজের সামনে যে পরীক্ষা জুওলজির 1 নম্বর চ্যাপ্টার, এটা কলেজের পরীক্ষায় আসছে, লিখে রাখো।
বলো এবার শিখাকোষ কোন পর্বে পাওয়া যায়? বলো শিখাকোষ কোন পর্বে পাওয়া যায়? বলো। রাজদীপ মজুমদার সঠিক অ্যান্সার দিছো। জাহারাত আল আমিরা সঠিক অ্যান্সার। প্রদীপ সঠিক অ্যান্সার। নীলিমা দাস সঠিক। জান্নাতুল ও খালি কিরমির ছবি দিয়েই যাইতেছে। পোলাপাইনরা আজকে মনে হয় ও ডিনারে কিরমি খাওয়াবে। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, উসেরেরিয়া ব্যানক্রপ্টি, টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজাইনাটা, এইসব মনে হয় ও সবাই অফার করতেছে, চলো আমরা ডিনারে আজকে অ্যাসকারিস খাই। ওকে, তোমরা অনেকে সবাই সঠিক অ্যান্সার দিছো যে শিখাকোষ কোন পর্বে পাওয়া যায়। শিখাকোষ পাওয়া যায় হচ্ছে প্ল্যাটিয়েল মিন্থিসে। কোথায় পাই আমরা? প্ল্যাটিয়েল মিন্থিস। সহজে মনে রাখবা কেমনে? শিখাকোষের ইংলিশ নাম হচ্ছে ফ্লেম সেল। কি নাম? ফ্লেম সেল। এখান থেকে তুমি প দিয়ে মনে রাখতে পারো ফ্লেম সেলের ফ্লেমের ফ, প্লাটির প দিয়ে মনে রাখবা প্ল্যাটিয়েল মিন্থিসে ফ্লেম সেল। প্ল্যাটিয়েল মিন্থিসে ফ্লেম সেল। ঠিক আছে, গুড। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই। চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? তোমার এখন খুঁজে বের করতে হবে চ্যাপ্টা কৃমি কোন পর্ব। তুমি জানো ওই পর্বের প্রাণী কোনটা, খুঁজে বের করো এবার। ঢাবির প্রশ্ন। ওকে, বলো চ্যাপ্টা কৃমি কোনটা, খুঁজে বের করো। জাহরা তালামিরা ভুল অ্যান্সার। ভুল। জুবায়ের হুসাইন ভুল অ্যান্সার। আরে সবচেয়ে সুন্দর অ্যান্সার দিয়েছে মাহবুবা, গুড, একদম ডিরেক্ট লিখে দিয়েছে ফ্যাসিওলা অ্যাপাটিকা। কনফিডেন্স দেখ। তাহলে কথা হয়েছে এরকম বুঝতে হবে চ্যাপ্টা কৃমি মানে প্ল্যাটিয়েল মিন্থিস, আর প্ল্যাটিয়েল মিন্থিসের মধ্যে কে আছে এটা জানতে হবে। এখন কথা হচ্ছে তোমার বাদ দেওয়া শিখতে হবে, ঠিক আছে? যারা অ্যাসকারিস বলছোস তোরা হয়তো তো সবচেয়ে বেশি বলত। অ্যাসকারিস একটু আগেই বললাম, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, গোল কৃমি। গোল কৃমি মানে সেই নেমাটোডা, তো চ্যাপ্টা কৃমি নাকি? তো অ্যাসকারিস তো হবেই না। ওকে, তাহলে শিখাই। কথা হচ্ছে অ্যাসকারিস তো হবেই না, কারণ অ্যাসকারিস তো গোল কৃমি নেমাটোডার। লোয়া এর ভিতরে একটা গুল্লা আছে, গোল্লা তো অনেক জায়গায় আছে, ভ্যাসোলার ভিতরে আছে, অত কিছু লোয়া এটাও কিন্তু গোল কৃমি। এটা কোন কৃমি? গোল কৃমি। তাহলে কথা হচ্ছে এইটাও হচ্ছে না। কথা হচ্ছে এই যে যকৃৎ কৃমি, যেটা যকৃৎ কৃমি, এই যকৃৎ কৃমি এইটা হচ্ছে আমাদের প্ল্যাটিয়েল মিন্থিসের। তাহলে এই যকৃৎ কৃমি এটাই হচ্ছে আমাদের সেই চ্যাপ্টা কৃমি। এখন তোমার কাছে মনে আসতে পারে কোন কৃমি প্ল্যাটিয়েল মিন্থিস আর কোন কৃমি নেমাটোড, আমি কেমনে বুঝবো? কৃমির পর্ব মাত্র দুইটা, একটা হচ্ছে প্ল্যাটিয়েল মিন্থিস আর একটা হচ্ছে নেমাটোডা, মানে 3 নম্বর আর 4 নম্বর বাদে আর কোনো জায়গায় কৃমি নেই। তাহলে কথা হচ্ছে প্ল্যাটিয়েল মিন্থিস আর নেমাটোডা এই দুইটাই তো কৃমি, ঠিক আছে? এখন কৃমির মধ্যে আমি ডিফারেন্সিয়েট কেমনে করব যে কোনটা প্ল্যাটিয়েল মিন্থিসের আন্ডারে পড়বে আর কোনটা নেমাটোডা? বুঝলাম যে গোল কৃমি হচ্ছে নেমাটোডা, ঠিক আছে। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস গোল কৃমি বৈজ্ঞানিক নাম, তাও বুঝলাম, কিন্তু আরও তো কৃমি অনেক আছে। কেমনে বুঝবো কোন কৃমি কেমনে? কেউ কি পারো যে কেউ কি জানো যে প্ল্যাটিয়েল মিন্থিসের কৃমি কারা আর গোল কৃমির পর্বে কারা কারা আছে? এ কি কোনো কেউ পারো? এই তোরা রাত্রেবেলায় সব রোস্ট নিয়ে আসতেছিস, কিসের রোস্ট? মুরগির?
আচ্ছা, তো কথা হইতেছে এখন আমি তোমাদের একটা লাইন লিখে দেব, এই একটা লাইন সুন্দর করে লিখে রাখবা কোন কৃমি কোন পর্বের, খুব সুন্দর করে একবারে শিখাই ফেলবো। এই কথাটা জাস্ট লিখে রাখবা, তাইলে তোমার সবসময় তুমি বের করতে পারবা কোন কৃমি কোনটার আন্ডারে। বুঝতে পারছো? তাহলে চলো একটু লিখে দিই, লিখো দেখি, এখানে লিখে দিই, লিখো দেখি ফাঁকা জায়গা কই আছে, এটা ফাঁকা জায়গা, লিখো সুন্দর করে একটা বেসিক লিখে রাখো। পৃথিবীর যত কৃমি আছে সব কৃমি নেমাটোডা, সব কৃমি নেমাটোডা এক্সেপ্ট, তার মানে বেশিরভাগ সব কৃমি হচ্ছে নেমাটোডার আন্ডারে পড়বে, চোখ বন্ধ করে নেমাটোডা পড়বে, কিন্তু এক্সেপ্ট কয়েকটা আছে। কি কি সেই কটা লিখে রাখো। এক্সেপ্ট ফিতা কৃমি, যকৃৎ কৃমি, ফিতা কৃমি, যকৃৎ কৃমি, তারপরে লিখো রক্তকৃমি, আর এটা হচ্ছে স্যালমন কৃমি, স্যালমন কৃমি। এই চারটা বাদে মোটামুটি সবই মনে রাখবা নেমাটোডা। এই চারটা মনে রাখবা যে এগুলো প্ল্যাটিহেল মিনথেসের আন্ডারে পড়ে, আর বাকিগুলো মনে রাখবা বেশিরভাগই সবই হচ্ছে নেমাটোডা। ঠিক আছে? এর মধ্যে এই যে যকৃৎ কৃমি যার নাম ফ্যাসিওলা হেপাটিকা, আর ফিতা কৃমি যেটা হচ্ছে আমরা বলি টিনিয়া। কি বলি? টিনিয়া। এই তো, তাহলে এই যে যে চারটা, এই চারটা কোন পর্ব? এই চারটা মনে রাখবা, এরা হচ্ছে প্লাটিহেল মিনথিস, এরা হচ্ছে প্লাটিহেল মিনথিস, আর বাকি যারা আছে সবাই নেমাটোডা। তাহলে এবার তুমি খুঁজে বের করো যে এখানে লোয়া লোয়া আছে, আমি চিনি না, আমার এই চারটার মধ্যে নেই, তার মানে এটা নেমাটোডা। নেমাটোডা সহজে বের করে ফেললাম। অ্যাসকেরিস লাম্ব্রিকয়েডিস এটা গোলকৃমি, সো গোলকৃমি কোনটা? নেমাটোডা, তাহলে এটাও নেমাটোডা। ফ্যাসিওলা হেপাটিকা মানে যকৃৎ কৃমি, যকৃৎ কৃমি, তাহলে এটা কোনটার আন্ডারে পড়ে? প্লাটিহেল মিনথিস। তাহলে এই হচ্ছে ব্যাপার। এত সহজ করে বইতে লেখা নেই বাবুরা, যে খুব সহজে বইতে এত সুন্দর করে লেখা থাকবে, তাইলে তো হয়েছিলই। বইতে এত নিনজা টেকনিক নেই। 5-6 বছর পড়াতে পড়াতে এগুলো মনে করো যে আয়ত্ত আসছে আমাদের, যে কোনটা ব্যাপার। তাইলে সুন্দর করে শিখে রাখো যে প্লাটিহেল মিনথিস এই চারটা, আর বাকি সব হচ্ছে নেমাটোডা। ঠিক আছে? ওকে। সুয়াস উৎস বলছে যে ডিসকভারিতে যে বেয়ার গ্রিলসের কৃমি খায় ওইটা কোন পর্বের, ওই কৃমিটা ধরে আনিস কেন? বেয়ার গ্রিলসের কাছে জিগাবি যে এটা হচ্ছে কোন কৃমি, ওই কৃমির নাম আগে জানতে হবে। নাম যদি বলতে পারোস তাইলে বলা যাবে যে এটা কোন পর্বের। ঠিক আছে? ওকে, তাহলে এটা সুন্দর করে লিখে রাখো। এ কিন্তু কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। তুমি বই একদম ছিঁড়ে ফেলাইলেও তুমি এটা বাইর করতে পারবে না। ঠিক আছে? বই ছিঁড়ে ফেললেও তোমার এই লাইন নেই। সো এই নিনজা টেকনিক লিখে রাখো, সব নিনজা। এগুলা মেইনলি অ্যাডমিশনের কাজে লাগবে। ঠিক আছে? অ্যাডমিশনের সময় ব্যাপক কাজে লাগবে এগুলা। বলো, এটা বলো, শিক্ষাকোষ পাওয়া যায় কোনটা? আরে বোর্ড পরীক্ষায় পড়তে পড়তে ফাটায় ফেলছে। ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, একটু আগেও পড়াইছে এটা। ফ্লেম সেল, প ফ দিয়ে মনে রাখতে হবে। বের করে এর মধ্যে প ফ দিয়ে বের করো। বলো শিক্ষাকোষ কোনটা? আবদুল্লাহ সঠিক অ্যান্সার। দেখি সবাই সঠিক অ্যান্সার দাও। পোলা পায় যখন গার্লফ্রেন্ডে চ্যাট করে, এমন একদম ধুমায় চ্যাট করে, কমেন্ট করতে গেলে তখন এরকম আগে আগে করতে হবে, তাইলে না সবার আগে আসবে। ওকে, অ্যান্সার বলো। শিখাকোষ, শিখাকোষ কোন পর্ব? ফ্লেম সেল, ফ্লেম সেল। তাহলে ফ্লেম সেল আমরা পাই হচ্ছে প্লাটিহেল মিনথিস, একটু আগে শিখাইছি প ফ দিয়ে, তাই না? প ফ। শিখাকোষের ইংলিশ নাম ফ্লেম, ফ প ফ, প ফ। শেষ। বোর্ড পরীক্ষার প্রশ্ন তুড়ি মেরে উড়াই দিলাম আমরা সহজে। এখন বলো নিচের কোনটি প্লাটিহেল মিনথিসের আন্ডারে পড়ে? কেবল সলভ করাইছি, এইবার যদি না পারোস বল। প্লাটিহেল মিনথিসের পর্বের প্রাণী কোনটা?
প্লাটিহেল মিন্থিসের পর্বের প্রাণী কোনটা? যশোর বোর্ডে 19 সালের প্রশ্ন। ফ্যাসিওলা। কি হবে অ্যান্সার? ফ্যাসিওলা। কারণ আমি জানি যে ফ্যাসিওলা হেপাটিকা এটা যকৃৎ কৃমি, যেটা হচ্ছে প্লাটিহেল মিন্থিসের প্রাণী। শেষ 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 শেষ। তাহলে কথা হচ্ছে এইবার তোরা বল, এসকাইফা এটা কোন পর্বের? যে কার মাথায় কত গিলু আছে? এসকাইফা এটা কোন পর্বের? অ্যাসকারিস এটা কোন পর্বের? এটা ভালো লাগবে না। এসকাইফা কোন পর্বের বল? এসকাইফা কোন পর্বের? এসকাইফা কোন পর্বের? এই যে এসকাইফা দেখতে পাচ্ছ, এটা কোন পর্বের? নাদিয়া বলছে অ্যাসকারিস নেমাটোডা। গুড। এসকাইফা কে পারো? জান্নাতুল সঠিক অ্যান্সার দিয়েছো। এসকাইফা, এসকাইফা মানে হচ্ছে স্পঞ্জ। রেসপন্স মানে কি? পরিফেরা। মনে পড়ে, আমি কিন্তু ক্লাসে সব পড়াইনি, ক্লাসে শুধুমাত্র আমি ওই স্পঞ্জের এই জায়গায় শুধু বলছিলাম এসকাইফাটুক মার্ক রাখো, আর কিছু লাগবে না, এসকাইফাটুক মনে রাখলেই হবে। ঠিক আছে, ওকে। সব মনে রাখা লাগে না, সব মনে রাখা লাগে না, প্রত্যেকটার কিছু জিনিস আছে যেই জিনিসগুলো পড়লে হয়ে যায়, সেই জিনিসটুকু কি এই জন্যই ক্লাস করা লাগে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ওকে। আর রিপিট আস্তে আস্তে বোর্ডে আর জায়গা নেই। দেখ, এক শিখা কোষ, আমি কি বলছি, তোর কলেজের পরীক্ষায় 100% আসবে। দেখ আগে যতবার আসছে, এই যে বোর্ড পরীক্ষায় আস্তে আস্তে পুরো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে শিখা কোষ। এ আর কি বল, সবাই আবার বল। এটা 100% কলেজের পরীক্ষায় এসে বসে আছে। এটা তারপরে থেকে যদি ভুল করস তোরা। শিখা কোষ কোন পড়বো? প্লাটিহেল মিন্থিস। কোনটা? প্লাটিহেল মিন্থিস। আজ যেন ভুল না হয়। কতবার বোর্ড পরীক্ষায় পড়ছে দেখছোস? এদের রেচনাঙ্গের নাম কি? প্রশ্ন ওই একই, শিখা কোষ নামে। এইটা কোন পর্বে পাওয়া যায়? ওই ঘুরে ফিরে মানে ওই একই কথা। ঠিক আছে, তাইলে আর কি বলবো, প্রশ্ন তো সেমই, একই প্রশ্ন। ওকে, অ্যান্সার সেই সেম, 72 সেই একই একই অ্যান্সার। এটার দাগাদাগির কিছু নেই, তুমি বুঝতেই পারতেছো যে এদের রেচনাঙ্গের নাম হচ্ছে শিখা কোষ। রেচনাঙ্গের নাম কি? শিখা কোষ। তুমি শিখা কোষ, প্লাটিহেল মিন্থিস, ম্যান্টল আবরণ, মলাস্কা, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ, এইগুলো যদি তুমি ক্লিয়ার করে না পারো, র্যাডুলা পাবো আমরা মলাস্কায়, এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এই বাদে তুমি এই চ্যাপ্টার খুব পারো, তাহলে লাভ নেই। কমন কমন প্রশ্ন এগুলো। ঠিক আছে, যে র্যাডুলা কই পাওয়া যায়, নেফ্রিডিয়া নামক এই কই পাওয়া যায়, শিখা কোষ কই পাওয়া যায়, এগুলো সমস্ত মার্কা মারা প্রশ্ন। মানে এগুলো বোর্ড পরীক্ষা আস্তে আস্তে মনে করার জায়গা নেই। ঠিক আছে, বলো এবার, শিখা কোষ কোন প্রাণীতে থাকে? দেখে কে পারো? শিখা কোষ কই থাকে? ঢাবির প্রশ্ন, ঢাবি। 73 মুহিমা আক্তার ইমা সঠিক অ্যান্সার দিছ। গুড। জুবাই সঠিক অ্যান্সার। আবদুল্লাহ সঠিক অ্যান্সার। আমরা 80 পর্যন্ত যাব। ঠিক আছে, কোন পর্যন্ত যাব? 80। গত ক্লাসে আমরা 40 পর্যন্ত শেষ করছি, আজকে 80 পর্যন্ত যাব। 80 পর্যন্ত যাব। অ্যান্সার দিয়ে ফেলো সবাই, দেখি কে পারো, দেখি কে পারো। জান্নাতুল অ্যান্সার ভুল, 73-এর অ্যান্সার জান্নাতুল ভুল গেছে। মুহিমা আক্তার বুশরা
সঠিক অ্যান্সার দিছো? ওকে, চলো শিখাই ফেলি। কথা হচ্ছে প্রথম ব্যাপার, হায়দ্রাবাদ। সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা ম্যানসনি এটা হচ্ছে রক্তকৃমির বৈজ্ঞানিক নাম। কিসের বৈজ্ঞানিক নাম? রক্তকৃমির বৈজ্ঞানিক নাম। আমি একটু আগেই শিখে আসছি 4টা কৃমি যেইগুলা প্লাটিহেল মিন্থিসের আন্ডারে পড়ে। কি কি একটু আগে শিখে আসছি? যকৃৎ কৃমি, তারপরে ছিল রক্তকৃমি, স্যালমন কৃমি, আর এটা কি ছিল? আর এটা ছিল ফিতা কৃমি। তাহলে ফিতা কৃমি, যকৃৎ কৃমি, রক্তকৃমি আর স্যালমন কৃমি, এই 4টা হচ্ছে প্লাটির আন্ডারে পড়বে। বাকি সব নেমাটোডা, বাকি সব নেমাটোডা। এখন আসো শিখা কোষ। শিখা কোষ এটা কোন পর্বে পাওয়া যায়? প্লাটিহেল মিন্থিস। প্লাটিহেল মিন্থিসের কারা আছে? রক্তকৃমি। তাহলে অ্যান্সার হবে কি? সিস্টোসোমা ম্যানসনি। কি হবে? সিস্টোসোমা ম্যানসনি। এখন তোমার কাছে মনে হতে পারে যে এত কঠিন কঠিন নাম কীভাবে মনে রাখে? এত সহজে আয়ত্ত হয় নাই। এগুলো আমাদের মেডিকেলেও আছে। আমরা যখন 4th ইয়ারে পড়ছি এই রকম সব বৈজ্ঞানিক নাম, এটা এত এত কৃমি, মানে তুমি লিটারেলি তোমার তো মাত্র 5-7টা 10টা এরকম, মানে 1-150 নাম, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে এই যে কৃমিগুলা, মানে 40-50 100 করে এরকম নাম মুখস্থ। তো শুধু মুখস্থ না, প্রত্যেকটার আবার ডিটেলসও পড়া লাগে। চলো 80টা শেষ করব, তাড়াতাড়ি টান দাও এবার। বলো বলো, একটা অ্যান্সার পাইলেই স্কিপ করবো এবার। 74, 74, যে আগে অ্যান্সার দেবে তারপরেই শেষ। 74, আমার মনে হয় আর কিছু পড়ানো লাগবে না, তোমরা এগুলো পারবা সব। 74। ওকে, ইমা আগে সঠিক অ্যান্সার দিছে। কি বলছে? শিখাকোষ। শিখাকোষ মানে কি? ফিতাকৃমি। শেষ অ্যান্সার, ফিতাকৃমি। রক্তকৃমির বৈজ্ঞানিক নাম কেবল শিখে আসছি, বলতে বলতে চলে আসছে। বলো, রক্তকৃমি একটু আগে শিখে আসছি, রক্তকৃমি একটু আগে শিখে আসছি। 75, 75, যে আগে অ্যান্সার দিবা তারপরে স্কিপ করব। 75, গুড। প্রতিভা অ্যান্সার দিছে। তাহলে সিস্টোসোমা ম্যানসনি। রক্তকৃমি মনে রাখবা SM। কী দিয়ে মনে রাখবা? SM। যদি তোমার বৈজ্ঞানিক নাম মনে না থাকে, কারণ তো তোমার কলেজে বা বোর্ড পরীক্ষায় বলতেছে না এ বাবা রক্তকৃমি বৈজ্ঞানিক নাম ক দাগে লিখো, বলবে? যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম পারে না বলা পান, রক্তকৃমি। তাহলে SM দিয়ে মনে রাখতে পারো অন্তত যে রক্তকৃমির বৈজ্ঞানিক নাম। ফ্যাসিওলা হেপাটিকা এটা হচ্ছে যকৃৎ কৃমি। এটা কোন কৃমি? যকৃৎ। টিনিয়া সোলিয়াম এটা হচ্ছে ফিতা কৃমি। অ্যাসক্যারিস এটা কোন কৃমি? গোল কৃমি। 76-এ যাই। আর পড়াইতে পড়াইতে আবার যকৃৎ কৃমি। তুমি তাইলে বুঝতে পারতেছো যে বারংবার কিন্তু ঘুরে ফিরে একই কৃমির নাম আসতেছে। তাহলে একটু কষ্ট করে ভাই এগুলো একবার একটু বৈজ্ঞানিক নাম পড়ে ফেললে লাভ হয়ে গেল। কি কি তাইলে? টিনিয়া সোলিয়াম, অ্যাসক্যারিস লাম্ব্রিকয়েডস, তারপর হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, তারপর হচ্ছে উশেরেরিয়া ব্যানক্রপ্টি। এই নামগুলো একবার একটু পড়ে ফেললে হিসাব ক্লিয়ার। তাহলে বলো যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম। 76, 76, যে আগে বলবা 76 শেষ। ঠিক আছে, সানোয়ার আগে পারছো, অ্যান্সার শেষ। ওকে, তাহলে অ্যান্সার হবে ফ্যাসিওলা হেপাটিকা। 77-এ যাই। বলো যে নেমাটোডাকে কি বলা হয়? নেমাটোডাকে কি বলা হয়? সাতাত্তর, 77, কেউ একজন বলো 77। ওকে, চলে আসছে অ্যান্সার সুতাকৃমি। তাহলে নেমাটোডার নাম হচ্ছে 2টা। নেমাটোডাকে আমরা গোল কৃমিও বলি, আবার আর এক নাম হচ্ছে সুতাকৃমি। আর তোমরা জানো চ্যাপ্টা বা ফিতা এগুলো সব হচ্ছে প্লাটিহেল মিন্থিস। অঙ্গতন্ত্রমাত্রার কোনটা আছে এর মধ্যে? অঙ্গতন্ত্র খুঁজে বের করো। অঙ্গতন্ত্রের অ্যান্সার আমি তো জানি 4 থেকে 9। তাহলে এখন খুঁজে বের করে এখানে 4 থেকে 9-এর মধ্যে কে আছে? 78, 78, 78 বলো।
78 বলো। গুড, নেমাটোডা। কারণ নেমাটোডা কয় নম্বর পড়বো? 4 নম্বর। পরিফেরা 1, নিডারিয়া 2, প্লাটি 3, তাহলে অ্যান্সার হবে নেমাটোডা এটা। ওকে, শিখাই ফেলছি। র্যাপডিটিফর্ম লার্ভা দেখা যায় কোন পর্বে? দেখি, র্যাপডিটিফর্ম লার্ভা পাওয়া যায় কোন পর্বে? উনআশি। ইমা সঠিক অ্যান্সার দিছে। হ্যাঁ, গুড, নেমাটোডা। মাহবুবা সঠিক অ্যান্সার দিছ, প্রদীপও সঠিক অ্যান্সার দিছ। কথা হচ্ছে সুন্দর করে শিখতে হবে, নেমাটোডায় 2টা লার্ভা আছে। একটা হচ্ছে র্যাপডিটিফর্ম লার্ভা, আরেকটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। আরেকটা কি? মাইক্রোফাইলেরিয়া লার্ভা। 2টা লার্ভা 2টা কৃমিতে পাই। একটু লিখে রাখো, বইতে এটা লেখা নেই। বই টুকায়ও তুমি লার্ভার নাম পাবা, কিন্তু কোন লার্ভা কোন জায়গায় এটা কিন্তু ভালো করে লেখা নেই। সুন্দর করে স্পেসিফিকভাবে লিখে রাখো র্যাপডিটিফর্ম লার্ভা। এই র্যাপডিটিফর্ম লার্ভা আমরা বুঝতেছি এটা কোথায় পাবো? নেমাটোডায় পাবো। ওকে, সে ঠিক আছে, কিন্তু র্যাপডিটিফর্ম লার্ভা আমরা পাবো অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস ওই কৃমিতে। অ্যাসকারিস কী ছিল? গোল কৃমি বৈজ্ঞানিক নাম। তাহলে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস যেটা, ওখানে পাবো হচ্ছে র্যাপডিটিফর্ম লার্ভা। এখন আসি আর একটা লার্ভার নাম তো বললাম, মাইক্রোফাইলেরিয়া। মাইক্রোফাইলেরিয়া এই লার্ভা কোথায় পাবো? মাইক্রোফাইলেরিয়া লার্ভাটা পাবো হচ্ছে সেই উসেরেরিয়া ওই কৃমিটাতে। তাহলে বানানটা উসেরেরিয়া ব্যানক্রপ্টি। এই যে কৃমিটা, এই কৃমিকে বলা হয় গোদ রোগের কৃমি। গোদ রোগের কৃমি মানে এই কৃমি দিয়ে যে গোদ রোগ, তার আর এক নাম হচ্ছে ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস, যেহেতু ফাইলেরিয়াসিস এই উসেরেরিয়া ব্যানক্রপ্টি দিয়ে হয়, ওখান থেকে নাম হয়েছে ফাইলেরিয়া। তাহলে বুঝতেছো যে ফাইলেরিয়া শব্দটা কোন জায়গাতে আসছে? ফাইলেরিয়াসিস এইটা কি দিয়ে হয়? উসেরেরিয়া ব্যানক্রপ্টি এই কৃমি দিয়ে হয়, যে এই কৃমি আর এক নাম হচ্ছে গোদ রোগের কৃমি। এইটার লার্ভার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। আর র্যাপডিটিফর্ম লার্ভা এটা কাদের লার্ভা? অ্যাসকারিসের লার্ভা হচ্ছে র্যাপডিটিফর্ম লার্ভা। ঠিক আছে, আমি জানি তোমরা অনেকেই সঠিক অ্যান্সার পারো, কিন্তু এই বেসিকগুলা তোমার ঘাটতি থাকবে, কারণ এগুলো বইতে কিন্তু নাই। লার্ভার নাম আছে, কিন্তু কোন লার্ভা কোন জায়গা? ফাইলেরিয়া রোগের নাম বইতে লেখা আছে, গোদ রোগের নাম বইতে লেখা আছে, তারপর হচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার, সব কিন্তু বইতে লেখা নেই। ওই যে দেখছো, জান্নাতুল মা বাবা বলছে কি বইয়ে বা দিয়ে আছে। এই বা মানে কি? মানে হচ্ছে বইতে কিন্তু ক্লিয়ার করে নাই যে কোন লার্ভা কোন জায়গা আছে। তাহলে তোমরা তো ছোট মানুষ, এই জন্য তোমাদের ক্ষেত্রে ওরা জাস্ট বলে দিয়েছে নেমাটোডায় 2টা লার্ভা, র্যাপডিটি আর মাইক্রোফাইলেরিয়া। কিন্তু তুমি যদি স্পেসিফিকভাবে জানতে চাও র্যাপডিটিফর্ম লার্ভা কোথায় পাই? অ্যাসকারিসে। মাইক্রোফাইলেরিয়া কোথায় পাই? ওসেরেরিয়ায়। বইতে কিন্তু এইভাবে স্পেসিফিক করে বলা নাই। শেষ 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 এই তো। সিউডোসিলোম দেখা যায় কোনটাতে? চলে আসো সিলোম যখন পড়াইছি সুডোসিলোমেট এক্সাম্পল শিখাইছিলাম, দেখি কে পারো। অ্যান্ড এইটা দিয়ে আজকে আমাদের শেষ। আবিদ, আজাদ, ছুটি দেবো। এই তো শেষ, এটাই শেষ অ্যান্সার। সবাই দাও, দেখি কে পারো। সুডোসিলোম কে পারো দেখি। যে আগে সঠিক অ্যান্সার দিবা বুঝতে পারবো যে তার বেসিক অনেক ভালো। যে অ্যান্সার দিতে পারবা বুঝবো তার বেসিক ভালো।
সঠিক অ্যান্সার দেওয়ার মধ্যে সানোয়ার সঠিক অ্যান্সার দিছে, চম্পা দেবনাথ সঠিক অ্যান্সার দিছে, নীলিমা দাস সঠিক অ্যান্সার, স্বর্ণালী সঠিক অ্যান্সার। ওকে, সঠিক অ্যান্সার আমরা পেয়েই গেছি। আমি বলছিলাম সিলম পড়ানোর সময় সুডো সিলম পাবো কয় নাম্বার পর্বে? পর্ব 4। তোমরা যারা অ্যান্সার দিছো সত্যিকার অর্থে তোমাদের বেসিক ভালো স্ট্রং হয়েছে। এই প্রশ্নটা কিন্তু এত সহজ না। লাইভে এখন যদি 50 জনা থাকে, তুমি বিশ্বাস করো 50 জনের মধ্যে 30 জন এই প্রশ্নটা এত একটা ভালো পারবে না যদি সে ক্লাস না করে। প্রশ্নটা কিন্তু ভালোই ঘুর আছে। দেখো কত কিছু ভাইবে চিন্তা আশা লাগতেছে। প্রথম ব্যাপার ছোটো ছিল কয় নম্বর পর্ব? পর্ব 4। পর্ব 4 মানে নেমাটোড। এখন আমার খোঁজ দেবে নেমাটোডার মধ্যে কী আছে। ফ্যাসিওলা প্ল্যাটিহেলমিনথিস বাদ, টিনিয়া প্ল্যাটিহেলমিনথিস বাদ, মেটাফায়ার পোস্তুমা এটা হচ্ছে কেসো অ্যানেলিডা বাদ, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস গোলকৃমি নেমাটোডা। এই যে অ্যান্সার হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। তাহলে আজকের ক্লাসের সমাপ্তি এখানেই। গত ক্লাসে আমরা 40 পর্যন্ত শেষ করছিলাম। তুমি জানোই আমার 40 মানে শুধু 40 না, আমার 40 মানে 400। এই 40টা এমসিকিউ যে সলভ করছো ওখান থেকে 400 এমসিকিউ বানাইলেও তুমি পারবা। আজকে আবার 40 পড়াইছি, এই 40 মানে 400, ঠিক আছে। সো আজকে আমরা আরও 40টা শিখছি। সামনের ক্লাসে আমরা 80 থেকে শুরু করব, 81 থেকে সামনের ক্লাসে শুরু করব। সামনের ক্লাসে তোমরা চেষ্টা করবা তোমাদের বাকি যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে ক্লাসে আনার। সবাই কলেজের গ্রুপগুলোতে একটু আমাদের এই ক্লাসের লিঙ্ক দিয়ে দিও যাতে সবাই উপকৃত হয়। ফ্রি ক্লাস নিতেছি, সো সবাই যেন করতে পারে, এটা হচ্ছে ব্যাপার। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো। কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত জানাইতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। স্বর্ণালী গুড, সবাই মোটামুটি। তাহলে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে, গুড।